নিশুতি রাত হোক বা নিস্তব্ধ বারবেলা, কিংবা যখন ঘনিয়ে আসে সাঁঝের আবছায়া অন্ধকার, সদানন্দপুরের মাটিতে শোনা যায় একার অশুভ পদধ্বনি। এ কোন অশুভের আবাহনের ইঙ্গিত যা বদলে দিয়েছে এই গ্রামের অসহায় মানুষগুলোর জীবন। শস্য শ্যামল খেতে যেখানে শোনা যেত রাখালের মন ভোলানো বাঁশির সুর, আজ সেখানে যেন মৃত্যুর হাহাকার আর স্বজন হারানোর বুক ফাটা কান্না। কি ঘটছে এখানে? পদে পদে ছড়িয়ে রয়েছে মৃত্যু ফাঁদ। এই নৃশংস মৃত্যুর হাত থেকে কি বাঁচতে পারবে সদানন্দপুরের সাধারণ প্রজারা? নৃশংস কাপালিকের নরবলির মৃত্যুযজ্ঞ কি সত্যি থামানো যাবে? খণ্ডানো যাবে ওই অভিশপ্ত রক্তচরিতের মায়া? এই সমস্ত কিছু জানতে হলে শুনতে হবে আজকের গল্পটা। তবে গল্পটি শুরু করার আগে এটা বলে দেওয়া বাঞ্ছনীয় যে গল্পের আবহ সৃষ্টির জন্য এই গল্পে বিবিধ তান্ত্রিক উপাচার ও বেশ কিছু নৃশংস দৃশ্যের অবতারণা করা হয়েছে। তবে সবটাই কাল্পনিক। এর সঙ্গে কিন্তু বাস্তবের কোনো সম্পর্ক নেই। আর যে সমস্ত ছোট্ট বন্ধুরা আমাদের গল্পগুলো শোনো, তোমাদেরকেও বলে দিই, যেহেতু এই গল্পটিতে বেশ কিছু ভয়াবহ দৃশ্যের অবতারণা করা হয়েছে, তাই তোমরা যখন গল্পটি শুনবে তখন কিন্তু বড়দের সঙ্গে বসে গল্পটি শুনো। তাহলে ভয় না পেয়ে তোমরা গল্পের আনন্দ আরও ভালোভাবে নিতে পারবে। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের গল্প, রক্তচরিত। প্রকৃতির কোলে টিপাই নদীর ধারে সবুজে ঘেরা খুব সুন্দর শান্ত একটি গ্রাম সদানন্দপুর। গ্রামের অধিকাংশ মানুষই কৃষিজীবী। সবুজে ঘেরা মাঠে কাজ করে চাষি ভাই। কচি কাঁচার দল দৌড়ে বেড়ায় মেঠো রাস্তা ধরে। ইতি উতি চোখে পড়ে ছোট ছোট ছেলেমেয়েরা বল খেলছে, ডানগুলি খেলছে, কিংবা হাতে বাঁশের বাখারি নিয়ে পুরনো সাইকেলের টায়ার ঘোরাতে ঘোরাতে দৌড়ে চলেছে আপন মনে। অর্থের আভিজাত্যের বদলে এই সব খেলাধুলোর মধ্যে দিয়ে ওরা পায় এক অনাবিল আনন্দ। চারিদিকে ইতি উতি চোখে পড়ে ধানের মড়াই। চাষি বউ পরম মমতায় তার দুধের শিশুটিকে পিঠে বেঁধেই খাবার নিয়ে যায় মাঠে তার অভুক্ত স্বামীর জন্য। একদিকে ঘরণী আর অপরদিকে সে মা। ভালোবাসা আর মমতার মেলবন্ধনে সেই গ্রাম্য রমণীয় হয়ে ওঠে অনন্যা। মাটির সোঁদা গন্ধ, নাম না জানা বুনো ফুলের সুবাস। টিপাই নদীর বুকে মাছ ধরা নৌকো নিয়ে ভেসে চলে মাঝি ভাই। আর আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে রাখালের মিষ্টি বাঁশির সুর। এই সব কিছু মিলেমিশে সদানন্দপুর যেন শিল্পীর তুলিতে সাজানো অপূর্ব এক গ্রাম। তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেছে। পরন্ত সূর্যের আভায়
গোধূলির রং লেগেছে চারিদিকে। একটি গরুর গাড়ি মন্থর গতিতে এগিয়ে চলেছে জমিদার বাড়ির দিকে। গ্রামের পশ্চিম দিকের বিশালকায় রাজবাড়িটাই হল সদানন্দপুরের জমিদার বাড়ি। বিশাল এলাকা জুড়ে তৈরি দালান কোঠা, নাট মন্দির, বারমহল, বৈঠকখানা, এমনকি নাচমহলও। আর এই সকল অংশের একদম মাঝখানে মূল বাড়িটা। দোতলার দালানের রেলিং দেওয়া বারান্দার মতো জায়গাটায় ইজি চেয়ারে বসে গড়গড়া টানছিলেন জমিদার আদিত্য নারায়ণ চৌধুরী। অনেকক্ষণ থেকেই তিনি অপেক্ষা করছেন একজনের আসার। ধীর পদক্ষেপে তার পাশে এসে দাঁড়ালেন তার স্ত্রী সুহাসিনী দেবী। পরনে তার লাল হাতিপার গরদের শাড়ি, কপালে জলজল করছে লাল সিঁদুরের টিপ। সর্বাঙ্গ স্বর্ণালঙ্কারে ভূষিতা সুহাসিনী দেবী হলেন সদানন্দপুর গাঁয়ের সকল প্রজার কাছে পরম স্নেহময়ী রানীমা। তিনি হাতে একটা পানের বাটা নিয়ে আদিত্য নারায়ণের কাছে গিয়ে একটি সাজা পান তার হাতে দিয়ে বললেন, এই নিন আপনার পান। সুগন্ধি জর্দা বেশি করেই দিয়েছি, আপনি যেমন পছন্দ করেন। দাও দাও, এই খাওয়ার পরে তোমার হাতের পানটা না খেলে ঠিক তৃপ্তি হয় না। আচ্ছা গিন্নি, তোমার আমাকে আপনি বলার অভ্যাসটা আর গেল না। সে আপনি যাই বলুন, আমাদের ঘরে স্বামীকে নাম ধরে ডাকা বা আপনির জায়গায় অন্যভাবে ডাকাটা উচিত নয়। চারপাশে সারাক্ষণ ঠাকুর চাকর ঘোরে, আপনার তো একটা সম্মান আছে নাকি? বলছি, মুখটা দেখে তো মনে হচ্ছে চিন্তায় আছো। তা একটু চিন্তা করছি বটেই। আজ কত বছর পর খোকা ফিরছে, ছেলেটার মুখটা না দেখা অবধি শান্তি নেই। চিন্তা করো না, গোবর্ধনকে বুঝিয়ে দিয়েছি। স্টেশন থেকে গরুর গাড়িতে করে সোজা বাড়ি নিয়ে আসবে। এই কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে ওরা। এদিকে বলাই জমিদার বাড়ির লাগোয়া পাশের মাঠে গরু চড়াচ্ছিল। সন্ধে হওয়ার আগে ওকে সব গরুদের জমিদার বাড়ির গোয়াল ঘরে ঢুকিয়ে দিতে হবে। তখনই ও দেখল একটা গরুর গাড়ি জমিদার বাড়ির সিংহ দুয়ারের মূল ফটক দিয়ে ভেতরে ঢুকে গেল। গাড়ির ভেতরে কে আছে মুখটা ভালো করে দেখতে পেল না সে। তাড়াতাড়ি গরুগুলোকে গোয়ালে তুলে ছুটল সে একজনের কাছে এই খবরটা দিতে। এদিকে জমিদার বাড়ি আজ সন্ধ্যায় সেজে উঠেছে হাজার আলোর রোশনাইতে। চারিদিকে বাজছে শঙ্খধ্বনি। গরুর গাড়ির থেকে নেমে ছেলেটা প্রথমেই এগিয়ে গেল ঠাকুর দালানের দিকে। জুতোটা উঠোনে খুলে গিয়ে দাঁড়ালো মন্দিরের গর্ভগৃহের সামনে, যেখানে প্রতিষ্ঠিত রয়েছেন জমিদার বাড়ির আদি কুলদেবতা স্বয়ং কালাচাঁদ। নারায়ণ চাটুর্যে তখন সবে সন্ধ্যারতি শেষ করেছেন। এগিয়ে এসে তিনি ছেলেটার কপালে পরিয়ে দিলেন চন্দনের ফোঁটা, পঞ্চপ্রদীপের তাপ বুলিয়ে দিলেন তার মাথায়। মন্দির থেকে বেরিয়ে এসে ছেলেটা উঠতে শুরু করলো দোতলার সিঁড়ি বেয়ে। ততক্ষণে রানীমার খাস দাসী এসে রানীমাকে খবরটা দিল। সুহাসিনী দেবী তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে নামতে যাবেন, তখনই দেখেন আজ সারাটা দিন তিনি যার অপেক্ষায় রয়েছেন সে এসেছে। মা আর সন্তানের নারীর টান
বোধহয় এমনই হয়। সন্তানের থেকে দূরে থাকলে মায়ের যে কী কষ্ট হয় তা শুধু একজন মাই বুঝতে পারে। সুহাসিনী দেবীর মুখ থেকে বেরিয়ে আসে একটাই কথা, খোকা, এসেছিস? আয় আয় বাবা, আয়। ছেলেটা তাড়াতাড়ি এগিয়ে গিয়ে জড়িয়ে ধরেছে তার মাকে। সন্তানকে বুকে আঁকড়ে ধরে পরম স্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তিনি। তার দু চোখে তখন তার মমতা অশ্রুধারা হয়ে নেমেছে গালের দুপাশ বেয়ে। ছেলেটা ঝুঁকে পড়ে হাত দেয় তার মায়ের আলতায় সাজানো পা দুটোতে। তারপর আশীর্বাদ নিয়ে মুখ তুলে জিজ্ঞাসা করে, মা, বাবা কোথায়? আয় বাবা, উনি কখন থেকে তোর জন্য পথ চেয়ে বসে আছেন। আয়। ওরা এগিয়ে যায় বৈঠকখানা ঘরের দিকে। যাই হোক, ছেলেটির নাম অনন্ত। জমিদার আদিত্য নারায়ণ চৌধুরীর একমাত্র সন্তান সে। এত বছর বাইরে থেকে পড়াশোনা শিখেছে। প্রায় 10 বছর বাদে ঘরের ছেলে ঘরে ফিরেছে আজ। এই 10 বছরে বদলে গেছে অনেক কিছুই। এদিকে বলাই ছুটতে ছুটতে গিয়ে খবরটা দেয় কমলিনীকে। কমলিনী গ্রামের গরিব ভাগচাষী সনাতনের মেয়ে। কমলিনী সেই ছোট্ট থেকে জমিদার বাড়িতে যায়। আসলে সেই ছোট্টবেলা থেকেই রোজ সকালে রানীমার পুজোর ফুল জোগাড় করে সাজি ভরে নিয়ে যেত সে। তখন থেকেই রানীমা বড্ড ভালোবাসে মেয়েটাকে। ছোটবেলায় অনন্ত আর কমলিনী কত যে খেলাধুলো করেছে। আজও রানীমার সব দরকারে রানীমার সবার আগে তার আদরের কমলকেই খোঁজেন। কমলিনীকে সবাই কমল বলেই ডাকে। বলাই হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, এই কমলদি, কে যেন এসেছে জমিদার বাড়িতে। সারা বাড়িতে লোকজন হৈ হৈ করছে। কত শাকবা ছিল রে। কমলের মুখটা আনন্দে ভরে ওঠে। ঠোঁটের আগায় দেখা দেয় একটা লাজুক হাসি। বলাই অবাক হয়ে বলে ওঠে, কি রে, হাসছিস যে ভারী? বলাইয়ের কথা শুনে কমল বলে ওঠে, ও তুই বুঝবি না, আমি আসছি। আরে কোথায় চললি? কেন, জমিদার বাড়িতে। এদিকে সুহাসিনী দেবী অনন্তকে নিয়ে এসে দাঁড়িয়েছেন বৈঠকখানা ঘরে। সেখানে বসে তখন এক মনে জমিদারির খাজনার হিসাবপত্র দেখছিলেন আদিত্য নারায়ণ। পাশে দাঁড়িয়ে রয়েছেন নায়েব মশাই। সুহাসিনী দেবী বলে ওঠেন, কই, একবার চেয়ে দেখুন, খোকা এসেছে। আদিত্য নারায়ণ মুখ তুলে দেখেন অনন্ত এসেছে। তিনি তড়িঘড়ি উঠে এসে বলেন, আয় বাবা, আয়, কখন থেকে অপেক্ষা করছি। অনন্ত প্রণাম করে তার বাবাকে। আদিত্য নারায়ণ বলে ওঠেন, তা বাবা, গোবর্ধন ঠিক সময়ে পৌঁছে গেছিল তো? পথে কোনো? আদিত্য নারায়ণের কথা শেষ হওয়ার আগেই অনন্ত বলে ওঠে, না না, পথে কোনো অসুবিধা হয়নি। তুমি গোবর্ধন কাকাকে না পাঠালেও আমি ঠিক চলে আসতাম। এতদিন বাইরে থাকলেও আমি আমার গ্রামের পথঘাট একটুও ভুলিনি। ওরা কথা বলছে সেই সময়ই সুহাসিনী দেবী লক্ষ্য করেন বৈঠকখানার দরজার পাল্লার পেছন দিক থেকে একটা মায়া ভরা সুন্দর মুখ উঁকি ঝুঁকি মারছে। সেদিকে তাকিয়ে তিনি বলে ওঠেন, কি হলো?
কমল, তুই ওখানে কেন? আয়, ভেতরে আয়। দরজার ওধারে দাঁড়িয়ে থাকা লোকজন, ঠাকুর চাকরেরা ততক্ষণে চলে যেতে শুরু করেছে যার যার কাজে। মার কথা শুনে অনন্ত সেদিকে তাকিয়ে দেখল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বছর 17-18 একটি মেয়ে। পরনে খুব সুন্দর একটা হলুদ রঙের শাড়ি, উঁচু করে গাছ কোমর করে পরা, পায়ে দুখানা মল, নাকে ঝুলছে নোলক, মাথার খোঁপায় লাগানো তালপাতা দিয়ে বানানো কাঁটা আর হলুদ কলাবতীর ফুল। অনন্ত মনে মনে ভাবে, কমল, এই মেয়েটাই কি সেই ছোট্ট কমলিনী যার সাথে? মায়ের গলার আওয়াজে কল্পনার ছবিটা সরে যায়। সুহাসিনী দেবী বলে ওঠেন, এই যে কমল মা, দেখেছিস কে এসেছে? তা এখন দাঁড়িয়ে থাকলে চলবে? চল, আমার সাথে চল, জল খাবারটা নিয়ে আসতে হবে তো। কমলিনী ছোটবেলার থেকেই সুহাসিনী দেবীর কাছে কাছেই মানুষ হয়েছে। রানীমা সুহাসিনী দেবী খুবই স্নেহ করেন তার আদরের কমলিনী মানে কমলকে। কমলও তার আদরের গিন্নিমাকে মণিমা বলে ডাকে। তাই মণিমার কথা মতো তার সঙ্গে রান্নাঘরের দিকে চলে যায়। যাওয়ার আগে পেছন ফিরে একবার তাকিয়ে দেখে অনন্তর দিকে। দেখল অনন্ত ফিরে তাকিয়েছে ওরই দিকে। একটা লাজুক মিষ্টি হাসি খেলে গেল কমলের মুখে। সে দৌড়ে চলে গেল মণিমার কাছে। কমল আর অনন্ত দুজনাই ছোটবেলার বন্ধু। ছোটর থেকেই ওদের দুজনকে পরম স্নেহে আগলে রাখতেন সুহাসিনী দেবী। ছোটবেলায় ওরা দুজন যখন রান্নাবাটি খেলত, বর বউ সেজে বানাতো ওদের খেলাঘর, তখন সুহাসিনী দেবী হাসি মুখে দেখতেন ওদের সেই খেলাঘরের সংসার। তারপর একদিন তিনি কমলের বাবা সনাতনকে ডেকে বলেছিলেন যে কমল বড় হলে তাকে তিনি অনন্তর বউ করতে চান। সনাতন ভাগ চাষি, পরের জমিতে চাষবাস করে কোনো ক্রমে ডাল ভাত জোটায়। কিন্তু সুহাসিনী দেবী পরম স্নেহময়ী। গরিব বড়লোকের সামাজিক মাপকাঠি তাকে স্পর্শ করে না। আর এ কথাটা ছেলে মেয়ে দুটো জানে। তাই ছেলেবেলার সেই খেলার সংসারটাকে বাস্তবের ভালোবাসার সংসারে পরিণত হওয়ার স্বপ্নটা অনন্ত আর কমল দুজনার মনের গভীরেই সুপ্ত থেকে লালিত হয়েছে এত বছর ধরে। তাই হৃদয়ের সাগরে বয়ে চলা সেই ভালোবাসার চোরা স্রোতকে উপেক্ষা করার সামর্থ্য বা ইচ্ছা কোনোটাই ওদের নেই। তাই আজ এতগুলো বছর পরে একে অপরের চোখে চোখ পড়তেই দুজনের মুখে চোখেই খেলে গেল অদ্ভুত একটা আনন্দের ঝিলিক। যদিও সেটা সুহাসিনী দেবীরও চোখ এড়ালো না। সেই ছোট্টবেলা থেকে ভোরবেলা স্নান সেরে কমলিনী চলে আসে তার মণিমা অর্থাৎ সুহাসিনী দেবীর কাছে। তখন তিনি ঠাকুর ঘরে কালাচাঁদের নিত্য সেবার আয়োজনে ব্যস্ত থাকেন। কমলিনী তাকে সাহায্য করে। সেদিনও তার অন্যথা হলো না। সুহাসিনী দেবী ডাক দিলেন কমলকে। কমল, মা কমল, এদিকে আয় দেখি। লাল রঙের শাড়ির আঁচলটা
কোমরে গুঁজতে গুঁজতে এসে দাঁড়ালো কমলিনী। তাকে দেখতে পেয়ে সুহাসিনী দেবী বললেন, কি রে, ছিলি কোথায়? তুলসী তলাটা ধুয়ে পরিষ্কার করে এলাম। তুমি পুজো দেবে তো, তাই। তা ভালো করেছিস। এখন সাজিটা নিয়ে যা তো দেখি, বাগান থেকে ফুলগুলো তুলে নিয়ে আয়। কমলিনী সাজিটা নিয়ে চলে গেল। এদিকে দোতলার ঘরে শুয়েছিল অনন্ত। ঘরটার দক্ষিণ খোলা জানলা দিয়ে বয়ে আসছে ভোরের শীতল হাওয়া। ওদিকে পূব দিক ক্রমশ ভরে উঠছে উদীয়মান সূর্যের লালচে আভায়। চারিদিক মুখরিত, ঘর ছেড়ে মুক্ত আকাশে ডানা মেলা বিহঙ্গের কলতানে। আচমকাই অনন্তর কানে এলো খুব সুন্দর সুরেলা কণ্ঠে কে যেন গান গাইছে। সুরটা ভেসে আসছে বাগানের দিক থেকে। অনন্ত চটপট বিছানা ছেড়ে উঠে পড়ে। গায়ে পাঞ্জাবিটা গলিয়ে নিয়ে সে নিচে নেমে চলে যায় বাগানের দিকে। বাগানের চারিদিকে ফুটে রয়েছে কত রকমের ফুল। বেল আর হাসনোহানার গন্ধে ভরে রয়েছে চারিদিক। অনন্তর চোখে পড়ে আলতো হাতে থোকা টগরের ফুলগুলো তুলছে কমল, আর আপন মনে গান গাইছে। অনন্ত নিঃশব্দে গিয়ে দাঁড়ায় সেখানে। কমল সাজিতে ফুলগুলো গুছিয়ে নিয়ে পেছন ঘুরতেই দেখে অনন্ত হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে ওর দিকে। কমলের মুখটা লজ্জায় রাঙা হয়ে উঠেছে। মাথাটা নিচু করে সেখান থেকে দৌড়ে যেতে যাবে, হঠাৎ করেই ওর হাতটা ধরে ফেলে অনন্ত আর বলে, কি রে, আমাকে দেখেই চলে যাচ্ছিস যে ভারী? কাজল টানা চোখ দুটো লজ্জায় নিচু করে নিয়ে কমল বলে, না মানে মণিমা অপেক্ষা করছে, তাড়াতাড়ি যেতে হবে। সে আমি ছেড়ে দেবো। তার আগে বল, কাল জলখাবার দিয়ে চলে গেলি, তারপর তো একবারও এলি না। আসলে মণিমার হাতে হাতে কাজ করছিলাম। ও, তাহলে তুই এখন খালি মণিমার কথাই ভাবিস, তাই তো? আর আমার কথা? কমল চুপ করে থাকে। অনন্ত আবারও বলে ওঠে, ঠিক আছে, বলবি না তো? তাহলে চলে যাই। অনন্ত চলে যেতে উদ্যত হতে কমল বলে ওঠে, সেই ছোটবেলা থেকেই তোমার জায়গাটা যেমন ছিল আজও আমার কাছে তেমনটাই আছে। সময় বদলেছে, আমরা বড় হয়ে গেছি, কিন্তু তোমার জায়গাটা এতটুকুও বদলায়নি। আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। এবার যাই। কমল চলে গেল সেখান থেকে। অনন্তর মুখে লেগে আছে একটা হালকা হাসি। ছোটবেলার বন্ধুত্বটা যে সময়ের সঙ্গে সঙ্গে ওর মনের ভেতরে ভালোবাসায় পরিণত হয়েছে, সেটা ওর থেকে ভালো আর কে জানে। এদিকে সনাতন বাড়িতে বসে ভাবে, এভাবে অন্যের জমিতে চাষ করে আর কত দিন চলবে। কমলকে রানীমা ভালোবেসে দেখভাল করেন ঠিকই, কিন্তু নিত্যদিনের সংসার খরচের অর্থটা জোগাড় করতেও তো তাকে হিমশিম খেতে হচ্ছে। এভাবে ভাতে ভাত খেয়ে কাটাতে কারই বা ভালো লাগে? তার মধ্যে আবার সনাতনের নেশা করার অভ্যাস আছে। সব মিলিয়েই ভিখারির মতো জীবন তার আর ভালো লাগে না। সেভাবে তার মালিক ব্রজনাথের অগাধ সম্পত্তির কথা। ব্রজনাথের প্রায়
25 বিঘা জমি আছে। তারই মাত্র এক ফালি জমিতে ভাগ চাষি হয়ে কাজ করে সনাতন। পাশাপাশি অন্যান্য ক্ষেতের আগাছা নিড়ানো, হাটে সবজি পাঠাবার সময় গাড়িতে মাল তোলা, এইসব দিনমজুরির কাজও করে। কিন্তু এত খেটে কতই বা পয়সা পায়? এদিকে ব্রজনাথ গদিতে বসে থেকে অন্যদের খাটিয়ে নিজে কুবেরের সম্পত্তি সিন্ধুকে তোলে। সনাতন ভাবে, যদি তার কাছেও ব্রজনাথের মতোই অত অর্থ আর ক্ষমতা থাকত। কিন্তু এই পোড়া কপালে। আচ্ছা, যদি সে চায় এই ভাগ্যটাকে বদলে ফেলতে? কথাগুলো ভাবতে ভাবতেই সনাতনের চোখে মুখে খেলে যায় একটা শয়তানি হাসি। চোখগুলো যেন জলজল করে ওঠে। কি করতে চাইছে সে? যাই হোক, সেদিন দুপুরের দিকে খাওয়া দাওয়ার পর অনন্ত ডাক দিল কমলকে। কমল এসে একটা ছোট্ট কৌটো অনন্তর হাতে দিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। জানলার খিড়কির কপাটটা খোলা। দূরে দেখা যাচ্ছে টিপাই নদীর চর। এই দুপুরেও জেলে নৌকোগুলো মাছ ধরছে। সূর্যের হলুদ আলোয় স্বর্ণাভ ঝিলিক মেরে চিকচিক করছে টিপাই নদীর জল। এক দৃষ্টে সেদিকেই তাকিয়ে আছে কমল। অনন্ত কৌটোটা না খুলে জিজ্ঞেস করল, কি রে, এটা আবার কি? ওটা তো মুখ শুদ্ধি। জোয়ানে নুন লেবু মাখিয়ে রোদে শুকিয়ে বানিয়েছি। আহ, খেয়ে দেখো, ভালো লাগবে। অনন্ত একটুখানি জোয়ান মুখে দিয়ে বলে, আচ্ছা, তোর অন্য কোনো কথা নেই? একবার এই কাজ, একবার ওই কাজ, এখন আবার জোয়ান। তা ছোটবেলায় তো তখন বেশ টকটক করে কত কি বলতিস। তোর মনে আছে, কুন্দ ফুলের মালা গেঁথে আমাকে পরিয়ে দিয়ে বলেছিলি যে আমি তোর বর? আর ওই কাপড়ের পুতুল দুটো, ওরা হতো আমাদের ছেলে মেয়ে। তখন তো ছোট ছিলাম, তাই যা মনে আসতো সেটাই বলতাম। এখন কি আর ওসব বলতে আছে নাকি? অনন্ত উঠে গিয়ে কমলের হাতটা ধরে তারপর এক ঝটকায় বুকের কাছে টেনে নিয়ে বলে, কিন্তু আমি তো তোর মুখ থেকে মনের কথাগুলোই শুনতে চাই। কমল লজ্জা মাখা স্বরে বলে ওঠে, আমাকে ছাড়ো। কেউ এসে গেলে কি ভাববে বলো তো? কি আবার ভাববে? আমি আমার হবু বউকে জড়িয়ে ধরেছি, অন্য মেয়েকে তো নয়। আর শোন, শহরে যত ট্রেন বাস চলে না, সেখানে একটা কথা লেখা থাকে, নিজ জিনিস নিজ দায়িত্বে রাখুন। আমি সেরকমই কিছু করছি। আমার জিনিস আমার নিজের দায়িত্বে রাখার চেষ্টা করছি। আচ্ছা, আমি তাহলে জিনিস? আরে বাবা, আমি তো একটা মানুষ নাকি? উৎপাত করো না তো, এখন যেতে দাও। যেতে দেব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আগে কথা দে, কাল আমার সঙ্গে টিপাইয়ের চরে বেড়াতে যাবি। আর তোর মণিমার কথা ভাবিস না। মা বলেছে গ্রামে ঘুরতে গেলে তোকে সঙ্গে নিয়ে যেতে। ঠিক আছে, যাব। অনেকটা হাতে ধরে রাখা জল ফড়িংয়ের মতোই ছাড়া পেয়ে দৌড়ে চলে গেল কমল। সেদিন গ্রামের বিত্তশালী মহাজন ব্রজনাথ তার ধানের আড়তে বসে হিসাবপত্র দেখছিল। আচমকাই তার আড়তের এক কর্মচারী এসে বলল, গতকাল রাতে নাকি আড়তের বাইরের দিকের গুদাম ঘরের দেওয়ালে একটা কাগজ ভাঁজ করে
আঠা দিয়ে লাগানো ছিল। কে লাগিয়েছে জানে না, তবে কাগজটা সে পড়ে দেখেনি, শুধু খুলে নিয়ে এসেছে। এটা শুনে ব্রজনাথ বলে ওঠে, কাগজ আঠা দিয়ে লাগানো ছিল? ওই দেখি কি কাগজ। কর্মচারী লোকটা এক টুকরো চিরকুটের মতো কাগজ পাঞ্জাবির পকেট থেকে বার করে ব্রজনাথের হাতে দেয়। ব্রজনাথ সেটা খুলে পড়তে থাকে। চিরকুটটা পড়ার পর থেকেই তার চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। কপালে জমে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। কি একটা ভেবে নিয়ে সে ডেকে পাঠায় সনাতনকে। কিছুক্ষণের মধ্যেই এসে দাঁড়ায় সনাতন আর বলে, আগে হুজুর ডেকে পাঠিয়েছিলেন? ব্রজনাথ চিন্তান্বিতভাবে বলে ওঠে, হ্যাঁ, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। বলুন, কি করতে হবে? শোন, তুই আমার খুব বিশ্বস্ত লোক, আর কখনো কোনো কাজে তুই না বলিস না, তাই তোকেই। যে আগে আপনি আমার অন্নদাতা, যা বলবেন। সনাতনের কথা শেষ হওয়ার আগেই ব্রজনাথ বলে ওঠে, শোন, যে কথাটা তোকে বলছি কাউকে বলবি না। তুই আমার বিশ্বস্ত লোক, আমার অনেক কাজই তুই করে দিস। এবারেও গোপনে তোকে একটা কাজ করতে হবে, তাই তোকে বলছি। আগে হুজুর, আমি কি কখনো আপনার কথা অমান্য করেছি বলুন? শোন, কাজটা করতে পারলে আমার তারিখ থেকে তোকে কাজে লাগিয়ে দেব। তোর আর নেশা করার জন্য পয়সা লাগবে না, আর বকশিসও পাবি। সনাতন চাপা গলায় বলে, বলুন হুজুর, সনাতনের জান হাজির আছে আপনার জন্যে। কাল একটা বেনামি চিঠি এসেছে, তাতে লেখা 2 দিন বাদে আমার কুঠি বাড়িতে ডাকাত পড়বে, আমার সব সোনাদানা লুট করতে। আর ইদানিং রঘু ডাকাতের বাড়বাড়ন্তের খবর তো আমরা সবাই জানি। যেই চিঠিটা লিখে থাক সে আমাদের সাবধান করতেই চেয়েছে। এও লিখেছে পুলিশকে জানিয়ে কোনো লাভ হবে না, কারণ এই গেও পুলিশের ক্ষমতা নেই ওই গাদা বন্দুক নিয়ে রঘুর মোকাবিলা করার। উল্টে আমাদেরই প্রাণ চলে যাবে। তাই আমি একটা কথা ভেবেছি, যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। সেটা কি হুজুর? কাল রাতে আমার সব সোনাদানা সম্পত্তি ওই বাড়ি থেকে সরিয়ে ফেলবো গোপনে। তারপর পরিবার নিয়ে কদিনের জন্য গা ঢাকা দেব। রঘু এসে কিচ্ছু পাবে না, আর সে একবার যেখানে চায় দ্বিতীয়বার এক জায়গায় ফিরে আসে না। তাই কাল রাতের অন্ধকারে চলে আসবি। সনাতন সম্মতি সূচক ভঙ্গিতে মাথা নেড়ে চলে যায়। দুপুরের রোদটা তখন সবেমাত্র পড়তে শুরু করেছে। গ্রামের রাস্তা ধরে হেঁটে যাচ্ছে অনন্ত আর কমল। পথের দুপাশের মাঠে সর্ষের ক্ষেত হলুদ হয়ে রয়েছে হলুদ সর্ষে ফুলের ভিড়ে। দূর দিগন্তে বড় বড় তাল গাছের সারি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মধ্যে মধ্যে মাটির বাড়িগুলোর দাওয়ায় ছড়িয়ে থাকা দানা শস্যের লোভে দল বেঁধে উড়ে উড়ে আসছে শালিক আর চড়াই। কানুদের বাড়ির দাওয়ায় কানুর ঠাকুমা আজ মুড়ি ভাজছে। গ্রামের চিরপরিচিত দৃশ্যগুলো দেখতে দেখতেই
এগিয়ে চলেছিল ওরা। খানিকক্ষণ বাদে ওরা এসে পৌঁছল টিপাই নদীর ধারে। ঘাটে দাঁড় করানো নুরুল মাঝির নৌকোয় করে ওরা এসে পৌঁছল টিপাই নদীর চরে। পড়ন্ত বেলায় নদীর চরে হু হু করে বাতাস বইছে। অনন্ত আর কমল দাঁড়িয়ে আছে পাশাপাশি। অনন্ত বলে ওঠে, টিপাই নদীর চরে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা এ এক অপূর্ব দৃশ্য। জানিস, এত দিন বাইরে থেকেও গ্রামের কথাই ভেবেছি, আর ভেবেছি তোর কথা। অনন্ত কমলের হাত দুটো ধরে বলে, জানিস, এই টিপাই নদীর ধারেই ঘুরতে এসে প্রথম দেখেছিলাম তোকে। সনাতন কাকার হাত ধরে হেঁটে আসছিল নাকে নোলক, এদিকে মাথায় ঝুঁটি বাঁধা ছোট্ট কমল। সেদিন আমি পেয়েছিলাম আমার সবচেয়ে কাছের বন্ধুকে। আর আজ আবারও সেই টিপাই নদীর সামনেই তোকে আমার মনের কথা বলতে চাই। আমি তোকে ভালোবাসি কমল। তুই কি সারা জীবন আমার পাশে থাকবি? কথা দে, তুই তো শুধু আমার, বল। কমলিনী এতক্ষণ চুপ করেছিল, এবার মুখ তুলে বলল, তোমার একবারও মনে হলো না এত বছর ধরে আমি কার অপেক্ষায় আছি? তুমি কি বোঝোনি অনন্ত? আমার মনের ভেতর যার ছবি আঁকা সেটা তুমি। আমিও যে শুধু তোমাকেই ভালোবাসি। অনন্ত জড়িয়ে ধরে কমলকে আর বলে, আমি আর দেরি করব না। মাকে বলবো আমাদের বিয়েটা হয়ে গেলে তুই সব সময় আমার কাছেই থাকবি, কখনো আমার থেকে দূরে যাবি না। অস্তগামী রক্তিম সূর্যের আলোয় ঘরে ফেরা পাখিদের মতোই ডানা মেলে দেয় দুটো ভালোবাসার মানুষের মন। সেদিন তখন নেশুতি রাত, খাঁ খাঁ করছে চারিদিক। এই নিঝুম রাতে গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলেছে একটা গরুর গাড়ি। গাড়ির চালকের আসনে সনাতন, আর গাড়ির ভেতরে চাদর মুড়ি দিয়ে তার যক্ষের সম্পত্তি আগলে বসে রয়েছে ব্রজনাথ। গাড়িটা এসে থেমেছে গ্রামের পশ্চিম প্রান্তে কবরডাঙ্গার মাঠের পাশে। এখানে গ্রামে বসবাসকারী মুসলিমদের কবরখানা। ব্রজনাথ সেই কবরখানার লাগোয়া বুড়ো অশ্বত্থ গাছটার কাছে গিয়ে নিচেটা ভালো করে পরখ করে নেয়। তারপর চাপা গলায় সনাতনকে বলে, আয় তাড়াতাড়ি, শাবল আর কোদালটা নিয়ে আয়, এখানটা করে ফেল। সনাতন গামছাটা কোমরে বেঁধে মাটি খুঁড়তে থাকে। বেশ খানিকক্ষণ বাদে সনাতন খুঁড়ে ফেলে বেশ গভীর মানুষ সমান একটা গর্ত। তারপর দুজনা মিলে ধরাধরি করে গরুর গাড়ি থেকে নামিয়ে আনে একটা সিন্দুক। শেষবারের মতো আরেকবার সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য সিন্দুকের ঢাকনাটা খোলে ব্রজনাথ। টর্চের আলো ফেলতেই সোনা দানা হীরের ঝলকানিতে জলজল করে ওঠে সিন্দুকের ভেতরটা। ব্রজনাথের অলক্ষ্যে সনাতনের চোখ দুটোও যেন হিংস্র সাপদের মতো জলজল করে উঠেছে। সে মনে মনে ভাবে, এই সুযোগটা পাওয়ার জন্যেই তো এত কিছু করা। ব্রজনাথ সিন্দুকের ঢাকনাটা বন্ধ করতে করতে বলে ওঠে, সনাতন, এটাকে ওই গর্তে ভরে চাপা দিয়ে দে, তাড়াতাড়ি। সনাতন
কোমরের গামছাটা খুলে সন্তর্পণে এসে দাঁড়িয়েছে ব্রজনাথের পেছনে। তারপর আচমকাই গামছাটা দিয়ে পেঁচিয়ে ধরে ব্রজনাথের গলা। মরণ ফাঁসের আঁটুনিতে দম বন্ধ হয়ে আসে ব্রজনাথের। গলা দিয়ে শব্দ বেরোয় না, চোখটা যেন ঠেলে বেরিয়ে আসছে, দেহটা ছটফট করতে থাকে। সনাতন কঠোর হাতে চেপে ধরে রেখেছে ব্রজনাথের গলাটা। দাঁত কিরমির করে সে বলতে থাকে, গর্তে ভরে চাপা তো দেব, কিন্তু ওই কুবেরের সম্পত্তি নয়। তোকে গদিতে বসে বসে মজুরদের অনেক রক্ত চুষেছিস, এবার ওই মাটির তলায় পচবি, আর ওই কুবেরের ধনের মালিক হব আমি, শুধু আমি, শুধু আমি। ব্রজনাথের দেহটা স্থির হয়ে যায় কিছুক্ষণের মধ্যে। রাতের আঁধারে দেহটাকে মাটির তলায় পুঁতে দিয়ে সিন্দুকটা নিয়ে গরুর গাড়িতে করে সন্তর্পণে ফিরে আসে সনাতন। নিজের মাটির ঘরের পিছনে ঘরের গাদার তলায় সব সম্পত্তি লুকিয়ে রাখে সে। পরের দিন কথাটা চাহর হয়ে যায়, ব্রজনাথ কোথায় যেন গেছে, কেউ জানে না, কিছু বলেও যায়নি। ব্রজনাথের ওই নৃশংস পরিণতির কথা কেউ ঘুণাক্ষরেও জানল না, কেউ কিচ্ছু টের পেল না। সেদিন সন্ধ্যাবেলা সুহাসিনী দেবী লক্ষ্য করলেন আদিত্যনারায়ণ বৈঠকখানা ঘরে পায়চারি করছেন। তার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সুহাসিনী দেবী জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বলুন তো? আপনাকে খুব অস্থির দেখাচ্ছে। অস্থির তো আর এমনি হয়নি গিন্নি, যথেষ্ট কারণ আছে তাই। আমাকে বলুন, এমন কি হয়েছে? কাল রাতে বারমহলের ওই বদ্ধ ঘরে আমি আলোর জ্যোতি দেখেছি। ওই ঘরেই তো আজ বহু বছর ধরে, ওই ঘরেই তো গোপন শক্তি মন্ত্রের বন্ধনে নিস্তেজ করে রাখা হয়েছিল সেটাকে, কিন্তু ওটা আবার জেগে উঠেছে। নিছুতি রাতে চারপাশের সমস্ত অশুভকে টেনে আনার জন্য সেটা আবার তার কালান্তক শক্তি ছড়াতে শুরু করেছে। গিন্নি, এই গ্রামের মাটিতে এমন কোনো অধর্ম ঘটেছে যা দূষিত করেছে এই গ্রামের মাটিকে, তাই তো ওটা আবার জেগে উঠতে চাইছে। এ আপনি কি বলছেন? তবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবারও জেগে উঠেছে সেই রক্তচরিত। সামনে সমূহ বিপদ, যে কোনো সময় আবার সেই রক্তের খেলা শুরু হবে। এখন শুধুই সময়ের অপেক্ষা। আপনি শান্ত হন, শরীর খারাপ হবে না হলে। কোথায় দিন ঠিক করব ভাবছিলাম, খোকার সাথে কমলের বিয়ে দেব বলে, কিন্তু এখন তো দেখছি। আপনি চিন্তা করবেন না, কালা চাঁদের ওপর ভরসা রাখুন, দেখা যাক না কি হয়। পরে এ বিষয়ে খোকার সাথে কথা বলতে হবে। হঠাৎই কথা বলতে বলতে সুহাসিনী দেবী লক্ষ্য করলেন দরজার আড়ালে কে যেন সরে গেল। তিনি চিৎকার করে বললেন, কে কে ওখানে? কোনো উত্তর এলো না। সুহাসিনী দেবী ঘর থেকে বেরিয়ে উঠোনে আসতেই দেখলেন উঠোনের শেষে মূল ফটকের দিকে এগিয়ে যাচ্ছে একটা ছায়া মূর্তি।
তাকে চিনতে পেরে সুহাসিনী দেবী বললেন, সনাতন, এখানে কি করছিস এই সময়? না গিন্নিমা, কমল বাড়ি ফিরবে কিনা জানতে এসেছিলাম আর কি। না, কমল এখন থেকে আমার কাছেই থাকবে। তুই যা, ঠাকুরকে বলা আছে কিছু খাবার নিয়ে চলে যা। যে আজ্ঞে মা ঠাকুরুন। সুহাসিনী দেবী চলে গেলেন সেখান থেকে। সনাতন মনে মনে বলল, কুবেরের সম্পদ হরণ করেছি, এবার নেব ওই অসীম ক্ষমতার আধার, তারপর অর্থ আর ক্ষমতা দুয়ে মিলে আমি হব এই সদানন্দপুরের অধীশ্বর। এরপর কেটে গেছে বেশ কয়েকটা দিন। হঠাৎই একদিন জমিদার বাড়িতে দেখা গেল প্রচুর গ্রামবাসী জমায়েত হয়েছে। তখন সন্ধ্যা, সবে কালাচাঁদকে শয়ন দিয়ে মন্দির বন্ধ করে চাটুজ্জে ঠাকুর বেরোতে যাবে, এমন সময় জমিদার বাড়ির উঠোনে মশাল হাতে ঢুকে পড়ল লোকজনেরা। অত লোকজনকে উত্তেজিতভাবে আসতে দেখে কেঁপে উঠল সুহাসিনী দেবীর বুকটা। এদিকে অনন্তও বাড়িতে নেই। ওর আর কমলের বিয়ের দিন স্থির হয়ে গেছে, সামনের সপ্তাহেই বিয়ে। তাই অনন্ত ওর যেসব বন্ধুরা শহরে থাকে তাদের নিমন্ত্রণ করতে গেছে। শহরে এক বন্ধুর বাড়িতেই 2-3 দিন থেকে সমস্ত কাজ সেরে তবেই সে ফিরবে। আর এদিকে এমন পরিস্থিতি। যাই হোক, জমিদার আদিত্যনারায়ণ বেরিয়ে এসে বললেন, তোমরা শান্ত হও, কি হয়েছে? ব্রজনাথের স্ত্রী এগিয়ে এসে বললেন, আজ কটা দিন হয়ে গেল উনি নিরুদ্দেশ। কি হয়েছে কিছুই বুঝতে পারছিলাম না। তারপর একদিন দেখি বাড়ির সব গয়নাগাটি সিন্ধুক খালি, তাও বুঝতে পারিনি। কিন্তু আজ কি হয়েছে? আজ বলাই কবরডাঙ্গার মাঠের ওদিকে গেছিল। সেখানেই দেখে কবরখানার লাগোয়া বুড়ো গাছের নিচের মাটিতে গড়াগড়ি খাচ্ছিল ওনার উত্তরই ওঠা। ও ছুটতে ছুটতে এসে আমাকে বলল। কথাটা শুনে বুকটা কেঁপে উঠেছিল। আমি সবাইকে জানাই, ওরা গিয়ে ওখানকার মাটি ঘুরে দেখে। পাশ থেকে বলাই বলে ওঠে, ওখানে ব্রজদাদুর দেহটা পোতা ছিল, পড়ছে একেবারে পোকা ধরে গেছে। গ্রামের লোকেরা সেটাকে তুলে এনে দাহ করেছে। ব্রজনাথের স্ত্রী তার চোখের জল মুছতে মুছতে আবারও বলে ওঠে, সন্দেহটা আমি আগেই করেছিলাম। সেই রাতে উনি যখন বাড়ি থেকে বেরোয়, আমি জানলা দিয়ে দেখেছিলাম ওনার কাছে সনাতন এসেছিল। উনি ওই লোকটাকে বিশ্বাস করতেন, কিন্তু ওই নেশাখোরটাকে আমি কোনোদিন বিশ্বাস করিনি। আর আজ ওই ভয়াবহ দৃশ্য দেখে আমি বলাইকে সনাতনের বাড়িতে পাঠাই। আর ওই দেখে বলাই খুলে বল। দিদা আমাকে খুঁজে দেখতে বলেছিল ব্রজদাদুর কোনো জিনিস আমি পাই কিনা। আর সনাতন কাকার বাড়ির পিছনে খড়ের গাদায় 4টে পোটলা ছিল। খুলে দেখি এত সব গয়না, দামি পাথর। তারপর সবাইকে ডেকে নিয়ে যাই। ওগুলো সব ব্রজদাদুর সম্পত্তি। গ্রামের লোকেদের এসে জানাই, তখনও সনাতন কাকা নেশার ঠেকেই ছিল।
ওখান থেকেই সবাই ধরে এনেছে। পেছন থেকে দুটো লোক সনাতনকে ধরে নিয়ে এলো। ওর হাত দুটো পিচ মোড়া করে বাঁধা, দেখে মনে হচ্ছে খানিক মারধরও করেছে। চারপাশের উত্তেজিত গ্রামবাসীরা চিৎকার করছে, ওকে মারো, মারো ওকে, জ্বালিয়ে দাও। পরিস্থিতি বেগতিক দেখে আদিত্য নারায়ণ বলে ওঠেন, তোমরা শান্ত হও, আইন হাতে তুলে নিও না, ওকে আমার হাতে তুলে দাও। আমি পুলিশের সঙ্গে কথা বলে ওর শাস্তির ব্যবস্থা করব। আদিত্য নারায়ণের কথা শেষ হতে না হতেই পেছন থেকে নুরুল মিয়া বলে ওঠে, তাহলে তাই করুন, কিন্তু ওকে যেন এই গ্রামে আর না দেখি। আর রানীমা, অপরাধ নেবেন না, কিন্তু কমলকেও আমরা এই গ্রামে থাকতে দেব না। ও একজন খুনির মাইয়া, ওরে তাড়াই দিন। ওর সঙ্গে সোর দাদাবাবুর বিহা দিলে আমরা মানব না, আগুন জ্বলে যাবে। আদিত্য নারায়ণের লেঠেলরা সনাতনকে নিয়ে গিয়ে আটকে রাখে গোয়াল ঘরের পাশের কুঠরিতে। গ্রামবাসীরা ফিরে যায়। এদিকে এতক্ষণ মণিমার পেছনে দাঁড়িয়ে সব কিছু শুনছিল কমল। ওর মায়া ভরা মুখটা ভয়তে কেমন যেন বিবর্ণ হয়ে গেছে। সেদিন রাতে সুহাসিনী দেবী কমলকে ডেকে বললেন, কমল, তুই নিশ্চয়ই বুঝতে পারছিস এই পরিস্থিতিতে তোর সঙ্গে অনন্তর বিয়েটা আমি দিতে পারবো না। তুই এখানে থাকলে উত্তেজিত গ্রামবাসীরা তোর ক্ষতি করে দেবে। তার চেয়ে যা, পালিয়ে যা ভিন গ্রামে। ভোর হওয়ার আগে গ্রামের সীমানা পার করে চলে যা। যাওয়ার আগে আমায় ডাকিস, আমি ব্যবস্থা করে দেব। সেদিন নিশুতি রাতে এক কাপড়ে জমিদার বাড়ির খিড়কির দুয়ার দিয়ে সবার অলক্ষ্যে বেরিয়ে গেছিল কমল। এমনকি মণিমাকেও কিচ্ছু বলে যায়নি। হয়তো ওর চোখের জল কেউ দেখতে পাক, সেটা চায়নি মেয়েটা। জমিদার বাড়ির সবাই তখন গভীর ঘুমে নিমগ্ন। কেউ বুঝতেও পারল না পরের দিন সকালটা তাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে চলেছে। পরদিন ভোর 4টে, 4:30 হবে তখন। সূর্যের আলো তখনও ফোটেনি ঠিক মতো। সুহাসিনী দেবীর খাস দাসী এসে খবর দিল বলাই এসেছে। সুহাসিনী দেবী নেমে এলেন নিঃশব্দে। দেখলেন বলাই দুয়ারের গোড়ায় দাঁড়িয়ে রীতিমতো হাঁপাচ্ছে। তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সুহাসিনী দেবী বললেন, কি হয়েছে তোর, বল আমাকে। বলাই কান্না ভেজা গলায় বলে ওঠে, কমল দি আরে নেই গো মা ঠাকুরন। কি বলছিস তুই? কি হয়েছে কমলের? আজ জ্বালানির কাঠ আনতে ভোর ভোর বেরিয়েছিলাম। হাঁটতে হাঁটতে গ্রামের সীমানার ওই দিকে চলে যাই। গিয়ে দেখি সীমানার ওই বট গাছে কমলদি ঝুলছে। সে যে গলায় দড়ি দিয়ে মরেছে গো। সুহাসিনী দেবীর
বুকটা যেন ফেটে যাচ্ছে। একটা দম বন্ধ করা কান্না যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে তার বুকের ভেতর থেকে। চোখ থেকে ঝরে পড়ছে নোনতা জলের রেখা। মাথাটা ঘুরে একটু ঢাল খেয়ে যান তিনি। বলাই বলে ওঠে, আমি যাই, সবাইকে জানাতে হবে। সুহাসিনী দেবী চাপা স্বরে বলে ওঠেন, না না বলাই, এই কথা কাউকে বলা যাবে না। একদম চুপ। তোর অনন্ত দাদা জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। সুহাসিনী দেবী দুজন বিশ্বস্ত লেঠেলকে বলাইয়ের সঙ্গে পাঠিয়ে দিলেন, এই বলে যে কমলের লাশটা যেন ওখানেই কোথাও পুঁতে দেয়, কেউ যেন ঘুণা করেও টের না পায়। সবাই জানবে কমল স্বেচ্ছায় কোথাও চলে গেছে। যাই হোক, সকালবেলা কালাচাঁদের পুজোর জিনিস গোছাতে গোছাতে চোখের জল ফেলছিলেন তিনি। ভাবছিলেন, তিনি যদি কমলকে কাল ওভাবে তাড়িয়ে না দিতেন, মেয়েটা হয়তো। শুধু তাই নয়, ওর এই অকাল মৃত্যুর খবরটা চেপে রেখে আরো বড় পাপের ভাগীদার হলেন তিনি। কিন্তু নিজের সন্তানের মঙ্গলের জন্য এটা তাকে করতেই হতো। একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার বুক থেকে। শত হলেও তিনিও তো কমলকে সন্তান স্নেহেই বড় করেছিলেন, তিনিও তো মা। অসহায়ভাবে তিনি তাকিয়ে থাকেন কোষ্টি পাথরের তৈরি কালাচাঁদের চন্দনের রসকলি আঁকা মুখটার দিকে। এমন সময় হঠাৎই একজন লেঠেল এসে খবর দেয় সনাতন পালিয়েছে। সকালবেলা দেখতে গিয়ে দেখে ঘরের ভেতরের জানলার গরাদ ভাঙা। লোকটাকে দেখে বোঝা যেত না ওর গায়ে এতটা শক্তি। জানলার কাঠের খাঁজ থেকে টেনে হিঁচড়ে গরাদ খুলে সেখান দিয়ে পালিয়েছে ও। তারপর সারাদিনে এটাও রটে গেল যে কমলও নিখোঁজ। কেউ কেউ তো এমনও বলল, দেখে যাও বাপ বেটিতে সাট আছে। কিন্তু আসল সত্যিটা জেনেও সুহাসিনী দেবী মুখ খুললেন না। কিন্তু ঝড় ওঠার এখনো বাকি ছিল। সন্ধ্যাবেলা সন্ধ্যারতির পর যখন সবে ভক্তরা একে একে বাড়ি ফিরছিল, তখনই খবর এলো জমিদার বাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সুহাসিনী দেবী তড়িঘড়ি কবিরাজকে খবর দিতে বলে পাগলের মতো ছুটে গেলেন আদিত্য নারায়ণের কাছে। গিয়ে দেখলেন জমিদার বাবু চোখ বন্ধ করে পালঙ্কে শুয়ে রয়েছেন। সুহাসিনী দেবী জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আপনার? সুহাসিনী দেবীর দিকে তাকিয়ে আদিত্য নারায়ণ বলতে লাগলেন, সামনে খুব বড় বিপদ গিন্নি। সে বিপদ কালও আসতে পারে, আবার 10 বছর বাদেও আসতে পারে, কিন্তু আসবেই। কদিন ধরে যা সব ঘটছে, সেদিন ওই ঘরে আলোর ছটা দেখার পর থেকেই বুকটা কাঁপছিল। আজ ওই জিনিসটাও ঘরে ঠিকভাবে আছে কিনা দেখতে গিয়ে দেখি ওটা নেই। গিন্নি, ওই অভিশপ্ত রক্তচরিত ওখানে নেই। ওটা আবারও কারুর হাতে পড়েছে। আবার ওটা মানুষের জীবন নিয়ে মৃত্যুর হোলি খেলবে। আমাকে সবটা অনন্তকে জানাতে হবে, সাবধান করতে হবে ওকে।
সুহাসিনী দেবী চুপ করে থাকেন, কিন্তু তিনি আন্দাজ করতে পেরেছেন কি ঘটেছে। সেদিন যখন জমিদারবাবু ওই বইটার কথা বলছিলেন, তখন বাইরে নির্ঘাত আড়ি পেতেছিল ওই সনাতন। আর কাল রাতে পালাবার সময় ওর কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য ওই নিয়ে গেছে সেই অভিশপ্ত বইটাকে। ওই রক্তলোলুপ বইটা এখন এক মনুষ্যরূপী পিশাচের হাতে পড়েছে। বুকটা কেঁপে ওঠে সুহাসিনী দেবীর। দুদিন বাদে অনন্ত ফিরে এসে সব শুনে পাগলের মতো দৌড়তে দৌড়তে যায় সুহাসিনী দেবীর কাছে আর বলে, মা, মা, এ আমি কি শুনছি? কমল কোথায়? কমল কোথায় মা? তুমি তো বলেছিলে কমলকে তুমি আগলে রাখবে। সনাতন কাকা যাই করুক না কেন, তাতে কমলের কি দোষ? আমি এখন ওকে কোথায় পাবো মা? কোথায় পাবো? কোথায় পাবো? কান্নায় ভেঙে পড়ে অনন্ত। বুকটা পাথরের মতো শক্ত করে সুহাসিনী দেবী তাও চুপ করে থাকেন। যাই হোক, এরপর একদিন আদিত্য নারায়ণ অনন্তকে ডেকে বলেন, আমি জানি কমলের জন্য তোমার মন মেজাজ ভালো নেই, কিন্তু যে স্বেচ্ছায় নির্বাসনে যায় তাকে খোঁজার চেষ্টা করা বৃথা। যাই হোক, আজ তোমাকে যেটা বলছি মন দিয়ে শোনো। আমার প্রপিতামহের কনিষ্ঠ ভ্রাতা ছিলেন প্রতাপ নারায়ণ চৌধুরী। জমিদারির কাজকর্মে তার মন ছিল না। সে তন্ত্র চর্চা করত, সাধু সন্তদের সঙ্গে বহুদিন কামাখ্যাতেও ছিল, কিন্তু অসীম ক্ষমতা অর্জনের জন্য সে পিশাচ সাধনায় লিপ্ত হয়। শুনেছি সে তার নিজের রক্ত বলি দিয়ে জাগিয়ে তুলেছিল কালো দুনিয়ার শয়তানকে। এই প্রতাপ নারায়ণ তার রক্ত দিয়ে লিখেছিল একটা বই, যার নাম রক্তচরিত, যাতে এই শয়তানকে আবাহনের সব মন্ত্র এবং তান্ত্রিক পদ্ধতি লেখা আছে। এই সাধনার জন্য সে প্রচুর নরবলি দিয়েছিল। তারপর একদিন এই রক্তচরিতকে জাগিয়ে তোলার জন্য, নিজের আত্মাকে শয়তানকে নিবেদনের জন্য তন্ত্রচক্রের আগুনে সে নিজেকে আত্মাহুতি দিয়েছিল। এই বই যখনই কারোর হাতে পড়েছে তখনই ঘটেছে মৃত্যুর আবাহ, উজাড় করে দিয়েছে বহু নিরীহ মানুষের সংসার। এত বছর আমি আমার পূর্বপুরুষদের মতো ওটাকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এখন ওটা আবার কোনো লোভী অমানুষের হাতে পড়েছে, তাই বিপদ আসন্ন। এতক্ষণ সবটা চুপ করে শুনছিল অনন্ত। এবার বলে উঠল, বাবা মশাই, আপনি চিন্তা করবেন না। যদি কখনো এমন কোনো বিপদ আসে, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব প্রজাদের রক্ষা করবার। এরপর কেটে গেছে 20টা বছর। বদলে গেছে অনেক কিছুই। জমিদার আদিত্য নারায়ণ গত হয়েছেন। তার শেষকৃত্যের বছর ঘুরতে না ঘুরতেই দেহ রেখেছিলেন প্রজাদের কাছে মাতৃসম সুহাসিনী দেবীও। অনন্ত কমলকে ভুলতে না পারলেও পরে বিবাহ করেছিল, কিন্তু সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যু ঘটে তার স্ত্রীর। অনন্ত আর দ্বিতীয়বার বিবাহ করেনি,
তার একমাত্র ছেলেকে আঁকড়েই বেঁচে রয়েছে সে। অনন্তর ছেলে অজয় কলকাতায় থেকে পড়াশোনা করছে, তাই এত বড় জমিদার বাড়িটা এখন খাঁ খাঁ করে। দাস দাসী চাকর লেঠেল সবাই আছে, খালি আপন জনের বড় অভাব। দিন দিন যেন একাকিত্বের অন্ধকার ক্রমশ গ্রাস করে চলেছে অনন্তকে। যাই হোক, ইদানিং গ্রামে এক তান্ত্রিক এসেছেন। গ্রামের লোকজন তাকে ভৈরব তান্ত্রিক বলেই ডাকে। তার নাকি অনেক ক্ষমতা। গ্রামে যার যা অসুবিধা হচ্ছে তারাই ভৈরব বাবার কাছে যাচ্ছে। গ্রামের পূব দিকের শ্মশানেই তিনি আছেন। মাথায় জট, কপালে রক্ত তিলক, গলায় রুদ্রাক্ষের মালা, পরনে লাল শালু দিয়ে তৈরি কটি বস্ত্র। শ্মশানের বুড়ো বটের তলায় পঞ্চমুণ্ডির আসন বানিয়ে সাধনা করেন তিনি। যার যা সমস্যা হয় তার সমাধান করার জন্য নাকি জোড়া পাঁঠা বলি দিতে হয়। ভৈরব বাবার আসনের পাশেই একটা হাড় কাঠ, সেটা সিঁদুরে মাখানো। তার পাশেই রাখা বিশাল একটা খাঁড়া। ভৈরব বাবার নিজে হাতে পাঁঠা বলি দেন, তারপর সেই রক্ত যজ্ঞকুণ্ডে আহুতি দিয়ে নানা রূপ উপাচার করেন। তাতেই নাকি মানুষের যে কোনো সমস্যার সমাধান করে দেন তিনি। মানুষের বিশ্বাস বড় অমূল্য জিনিস। একবার কারোর উপর বিশ্বাস করলে অন্ধের মতো তাকেই প্রায় ভগবানের আসনে বসিয়ে দেয়। হঠাৎ করেই সেদিন ওই গ্রামের চাষি মানিকের যুবতী মেয়ে ফুলকি মাঠে তার বাপের জন্য পোঁটলায় করে খাবার দিতে বেরিয়েছিল। কিন্তু খাবার পৌঁছানো তো দূরের কথা, দুপুর গড়িয়ে বিকেল, তারপর সন্ধে হতে চলল, কিন্তু সেই মেয়ের আর কোনো খোঁজ পাওয়া গেল না। ভর সন্ধ্যাবেলা মানিক কাঁদতে কাঁদতে জমিদার বাড়িতে এসে ছোট কর্তাবাবু অর্থাৎ অনন্তকে ডেকে সব কথা জানিয়ে কাঁদতে থাকে আর বলে, কর্তা, আমার মেয়েটার কি হলো কর্তা? সর্বনাশ হয়ে গেল। সারা গায়ে খোঁজা চলছে, কোথাও মেয়েটাকে পাচ্ছি না। একটা সমর্থ মেয়ে তো আর উবে যেতে পারে না। অনন্ত বলে ওঠে, দাঁড়াও, আমি আমার লেঠেলদের বলছি মশাল নিয়ে গ্রামের কোনা কোনা খুঁজে দেখতে, নিশ্চয়ই কিছু একটা খোঁজ পাওয়া যাবে। মানিকের সঙ্গে আরো বেশ কয়েকজন গ্রামবাসী এসেছিল। তাদের মধ্যে একজন বলে ওঠে, জমিদার বাবু ওনার মতো করে খুঁজুন, কিন্তু তুমি আমার সঙ্গে ভৈরব বাবার কাছে চলো। উনি নিশ্চয়ই একটা বিহিত করতে পারবেন। উনি মানুষ নয় গো, সাক্ষাৎ ভগবান। চলো চলো, দেরি করো না। এইসব তান্ত্রিক কাপালিক জাতীয় লোকেদের অনন্ত একদমই ভরসা করে না, কিন্তু গ্রামবাসীদের বিশ্বাসে আঘাত পড়লে মুশকিল, তাই অনন্ত চুপ করে থাকে। মানিককে নিয়ে গ্রামের লোকেরা যায় শ্মশানে। ভৈরব বাবা তখন গভীর ধ্যানে মগ্ন। মানিক তার সামনে কাঁদতে কাঁদতে কাকুতি মিনতি করতে থাকে। খানিকক্ষণ বাদে ভৈরবতান্ত্রিক চোখ বন্ধ অবস্থাতেই বলে, এখন আর কি দিল আপনি? তোর মেয়ে কালক্ষণের গ্রাসে পড়েছে। কালক্ষণ হলো এমন এক সময় যা কখন কার সামনে কোথায় উন্মোচিত হবে কেউ জানে না। ওই কালক্ষণের উপর মৃত্যুর দেবতার অধিকার।
তাই যে তার পথে পড়বে তার বিনাশ অনিবার্য। তোর মেয়ে আর জীবিত নেই। যা গ্রামের ঈশান কোণে, যেখানে গ্রামের সীমানায় বিশাল বড় একটা ঝিল আছে, ওখানে গিয়ে দেখ স্বয়ং মৃত্যু তাকে ওদিকেই টেনে নিয়ে গেছে। আর বেশি কিছু আমি বলতে পারবো না। যা। গ্রামবাসীরা যখন ওই ঝিলের ধারে পৌঁছয় তখন অনেক রাত। মশালের আলোয় অনেক খোঁজাখুঁজির পর ঝিলের ধারে ঝোপের মধ্যে একটা মৃতদেহ পাওয়া যায়। তবে দেহটার খালি ধরটুকুই ছিল, কোনো মাথা ছিল না। কে যেন নিপুণ হাতে তার শিরশ্ছেদ করে দিয়েছে। দেহটা দেখে আর্তনাদ করে জ্ঞান হারিয়েছিল মানিক, কারণ দেহটা ছিল অভাগী ফুলকির। তার মাথাটা কিন্তু পাওয়া গেল না। সমস্ত কিছু শুনে অনন্তর বুকটাও কেঁপে উঠেছিল। এসব কালক্ষণ, মৃত্যুর দেবতা, এই সব বুজরুকিতে সে মোটেই বিশ্বাস করে না। সে মনে মনে ভাবল, এমন কিছু ভয়ঙ্কর একটা ঘটছে যা কেউ বুঝতে পারছে না। অনন্ত তার লেঠেলদের পালা করে গ্রাম পাহারা দেওয়ার আদেশ দিল। কিন্তু এই তো সবে শুরু। এরপর মাঝে মাঝেই গ্রামের কেউ না কেউ নিরুদ্দেশ হতে শুরু করলো। রাতে মাছের ভেরি পাহারা দিত হরেন। একদিন সে বেরিয়ে আর ফিরে এলো না। ভোরবেলা নদীর থেকে জল আনতে গেছিল সুখেনের বউ পদ্ম, সেও আর ফিরল না ঘরে। আর যারাই হারিয়ে যেত তাদের মুণ্ডহীন দেহ পাওয়া যেত গ্রামের যে কোনো প্রান্তে। এমনকি অনন্তর লেঠেলদের একজন রাতে পাহারা দিতে বেরিয়ে ফিরল না আর। তারও পরিণতি হলো একই। সুঠাম চেহারার অধিকারী জগাই লেঠেলকে কেউ যে এমন নৃশংসভাবে খুন করতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারত না অনন্ত। সারা গ্রামকে যেন ঢেকে ফেলেছে এক অজানা আতঙ্কের কুয়াশা। গ্রামের মানুষজন ঘরের বাইরে বেরোতেই ভয় পাচ্ছে। ইদানিং গ্রামে যা ঘটছে তাতে প্রচণ্ড অস্থির হয়ে রয়েছে অনন্ত। সেদিন বৈঠকখানা ঘরে একাকী পায়চারি করতে করতে তার মনে পড়ে গেল তার বাবা মশাইয়ের বলা সাবধান বাণী। কি যেন ছিল সেই অভিশপ্ত বইটার নাম? হ্যাঁ, মনে পড়েছে অনন্তর। রক্তচরিত। রক্তচরিত, তাদেরই কোনো এক পূর্বপুরুষ ওই রক্তচরিত লিখেছিলেন। তিনি ওই বইটার সাহায্যে জাগিয়ে তুলতেন স্বয়ং শয়তানকে। তখনও গ্রামে দেখা দিয়েছিল এমনই মৃত্যুর বিভীষিকা। আচ্ছা, তিনিও তো তান্ত্রিক ছিলেন, আর এখনও তো গ্রামে এক তান্ত্রিকের আসার পর থেকেই শুরু হয়েছে এই মৃত্যুর আতঙ্ক। আচ্ছা, এই সবের পেছনে ওই তান্ত্রিকের হাত নেই তো? সেই চুরি হয়ে যাওয়া অভিশপ্ত রক্তচরিত কার হাতে পড়েছিল কেউ জানে না। সেটা কি তবে কোনোভাবে তান্ত্রিকের কাছে থাকা সম্ভব? চিন্তাগুলো কেমন যেন জট পাকিয়ে যাচ্ছিল অনন্তর মাথার মধ্যে। সেদিন বিকেলবেলা বেশ কয়েকজন লেঠেলকে সঙ্গে নিয়ে অনন্ত বেরিয়ে পড়ে ওই তান্ত্রিকের আস্তানার উদ্দেশ্যে। শ্মশানে যখন পৌঁছয় তখন
সন্ধ্যা লেগে গেছে। জ্বলন্ত যজ্ঞের আগুনের সামনে ধ্যানে বসে আছেন সেই জটাধারী তান্ত্রিক। ভস্যের লেপন তার সর্বাঙ্গে, তার কপালে জলজল করছে রক্ত তিলক, আর তার যজ্ঞকুণ্ডের একপাশে রাখা একটা ছাগলের কাটা মুন্ডু, তার থেকে রক্ত টুপিয়ে পড়ে নিচে রাখা তাম্রকুণ্ডটা ভরে উঠেছে। অনন্ত উপলব্ধি করে চারিদিকের বাতাস কেমন যেন ভারী হয়ে রয়েছে, যেন ঘটমান ভয়ঙ্কর কিছুর অশনি সংকেত পেয়ে সময়ও থমকে গেছে এখানে। অনন্তর হাতের হাতঘড়ির কাঁটাটাও থেমে গেছে আচমকায়। হঠাৎই চোখ বন্ধ থাকা অবস্থাতেই ভৈরব তান্ত্রিক বলে উঠল, কি ব্যাপার? আপনি জমিদারির কাজ ছেড়ে আজ এই শ্মশান ভূমিতে কেন? আপনি কেন এসেছেন এই গ্রামে? যখন যেখানে আমার থাকা দরকার আমি তো সেখানেই থাকবো। তা আপনি একটু প্রসাদ খাবেন নাকি? প্রসাদ? এখানে আবার কিসের প্রসাদ? ভৈরব তান্ত্রিক তার সামনে রাখা রক্ত ভর্তি তাম্রকুণ্ডটার দিকে ইঙ্গিত করল। ভৈরব তান্ত্রিককে প্রসাদ স্বরূপ রক্তপান করতে বলছেন তাকে? এ কী ধরনের নৃশংস প্রবৃত্তি! শিউরে ওঠে অনন্ত শরীরটা। সে রাগে চিৎকার করে ওঠে, চুপ করুন আপনি, চুপ করুন। আমি কালাচাঁদের সেবক, প্রাণী হত্যার ঘোর বিরোধী। এই পৃথিবীর সব প্রাণী ঈশ্বরের সৃষ্টি, তাদের হত্যা করার অধিকার আমাদের নেই। আপনিও বন্ধ করুন, বন্ধ করুন এই ভণ্ডামি। বলি, আহুতি, তন্ত্রমন্ত্র, এই সব কুসংস্কার মানুষের মধ্যে ছড়িয়ে যে নোংরা খেলাটা আপনি খেলছেন, আমি তার শেষ থেকে ছাড়ব। শুধু প্রমাণ পাচ্ছি না তাই। অনন্তর কথা শেষ হওয়ার আগেই চোখ খোলেন ওই তান্ত্রিক। চোখ দুটো তার রক্তের মতো লাল, তার উপরে যজ্ঞের আগুনের প্রতিচ্ছবি প্রতিফলিত হয়ে তাকেই দেখে মনে হচ্ছে যেন এক মূর্তিমান পিশাচ। হঠাৎ করে প্রবল অট্টহাসিতে ফেটে পড়ে সে আর বলে, আমার কথা পরে ভাববেন। শুনেছি আপনার একমাত্র ছেলে কলকাতায় থাকে, তাকে তো এই গ্রামেই ফিরতে হবে। দেখবেন আবার তার সাথে না কিছু ঘটে যায়, নয়তো নির্বংশ হয়ে যাবেন যে। আগে নিজের ঘর বাঁচান, পরে আমার কথা ভাববেন। যান যান, ফিরে যান। অনন্ত আর কথা বাড়ায় না। তান্ত্রিকের বলা শেষ কথাগুলো যেন তার বুকে গিয়ে বেঁধেছে। ফিরে যায় সে। এর 2-3 দিন পরের ঘটনা। সেদিন দুপুরবেলা গ্রামের কুমোরপাড়ার ওদিকে যে শাপলা পুকুর আছে, সেই পুকুর থেকে শাপলা তুলছিল ভবেশ চাটুর্যের মেয়ে ঝুমুর। আর পুকুরের ধারে বসে আপন মনে বাঁশি বাজাচ্ছিল শম্ভু। অদ্ভুত সুন্দর সেই বাঁশির সুর। বাঁশিতে সুর তুলতে তুলতেও শম্ভুর নজর কিন্তু নিবদ্ধ ছিল পুকুরে সাঁতার কেটে শাপলা তুলতে থাকা ঝুমুরের দিকে। বড্ড ভালোবাসে শম্ভু এই মেয়েটাকে। ঝুড়িতে অনেক শাপলা একত্রিত করে পুকুর থেকে উঠে আসে মেয়েটা। ওর ভিজে কাপড় লেপ্টে রয়েছে সর্বাঙ্গে। মুখের থুতনি বেয়ে নেমে আসা জলের বিন্দু গলা বেয়ে নেমে আসছে বুকের কাছে। পারে উঠে এসে
ঝুমুর বলে ওঠে, এই তুই কখন থেকে আমাকে কি দেখছিস রে? দেখছি ভিজা শাড়িতেও তোকে খুব সুন্দর লাগছে। আহা, তোকে সুন্দর লাগছে? তা এতই যখন সুন্দর লাগছে, বিয়া করে তোর ঘরে নিয়ে যা। তা না, উনি বাঁশি বাজিয়ে কৃষ্ণ ঠাকুরের মতো ঘুরবেন, আর আমি বিরোহিণী রাধিকার মতো কেঁদে মরবো। না, তোরা হলি বামুন, আমরা যাতে ছোট। আমি বললেও তোর বাপ রাজি হবে না। তাহলে আর কি, তুই বাঁশি বাজিয়ে ঘুরে ঘুরে বেড়া, ওদিকে আমার বাপ নিজের মতোই কোনো পৈতেধারী ঠাকুরমশাই খুঁজে আমার বিহা দিয়ে দিক। তখন আর এই ঝুমুর তোর কাছে কোনো দিন আসবে না। ঝুমুর চলেই যাচ্ছিল, কিন্তু শম্ভু পেছন থেকে টেনে ওকে বুকে জড়িয়ে ধরে, দুহাত দিয়ে ওকে আঁকড়ে ধরে বলে, তোরে আমি ভালোবাসি ঝুমুর, তোরে আমি ছাড়তে পারবো না। সে আমিও তো তোকেই ভালোবাসি বল। আমার মনটা তো তোর ভালোবাসার জালে বাধা পড়েছে। এ বাঁধন ছেড়ে যাওয়ার সাধ্যে আমার নেই। নে এখন ছাড়, আমার ভিজে গায়ে জড়িয়ে তোর জামাটাও তো ভিজে গেল যে। তাতে কি হয়েছে? এই জামাটা যতক্ষণ ভিজে থাকবে মনে হবে তুই আমার কাছেই আছিস। মুখে কিছু না বলে ঝুমুর একভাবে তাকিয়ে থাকে শম্ভুর দিকে। ওর ঠোঁটের আগায় লেগে রয়েছে একটা লাজুক হাসি। শম্ভু বলে ওঠে, তাড়াতাড়ি ঘরে ফিরে যা, সন্ধ্যা নামছে। দিনকাল তো ভালো না। ইদানিং গ্রামে যা ঘটছে ভয় লাগে। আমি এগিয়ে দিতাম, কিন্তু তোর ঘরের পানের কেউ দেখলে তুই মুশকিলে পড়বি। ঝুমুর শাপলা ভর্তি ঝুড়িটা কাঁখে বসিয়ে নিয়ে চলে গেল। শম্ভু চিৎকার করে বলল, সাবধানে যা। শম্ভু সবে খানিকটা পথ এগিয়েছে, পেছন দিক থেকে ভেসে এলো এক নারী কণ্ঠের বিকট চিৎকার। শম্ভুর সর্বাঙ্গে বয়ে গেল এক চরম আতঙ্কের স্রোত, কারণ সে বুঝতে পেরেছে চিৎকারটা ঝুমুরের। সে ওই আওয়াজটা লক্ষ্য করে ছুটে গেল সেই দিকে, পাগলের মতো খুঁজতে লাগলো ঝুমুরকে। পুকুরের পেছন দিকের আমবাগানের ভেতর দিকে শম্ভু অন্ধকারে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে খুঁজে চলেছে আর ডাকছে, ঝুমুর, ঝুমুর, তুই কোথায়? কোথায় তুই? আশপাশের আম গাছের বিশাল বৃক্ষগুলোকে এই অন্ধকারের মধ্যে দেখে মনে হচ্ছে একটা মিশকালো দৈত্য। হঠাৎই একটা প্রচণ্ড আঘাত এসে পড়ল শম্ভুর মাথায়। চোখের সামনের ছায়ামাখা পরিবেশটা হারিয়ে গিয়ে নেমে এলো শুধুই অন্ধকার। তারপর আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন প্রথমে কিছুই বুঝতে পারছিল না শম্ভু। কোথায় সে? মাথায় প্রচণ্ড যন্ত্রণা। কিছুক্ষণ ধাতস্থ হওয়ার পর বুঝল কি ঘটতে চলেছে। শ্মশানে ভূমিতে যজ্ঞকুণ্ডে জ্বলছে আগুনের লেলিহান শিখা। তার সামনে পঞ্চমন্দির আসনে বসে সামনে একটা বই খুলে তার থেকে অজানা ভাষায় কি সব মন্ত্রোচ্চারণ করে চলেছে ভৈরব তান্ত্রিক। শম্ভুকে বাঁধা রয়েছে যজ্ঞকুণ্ডের একদম পাশে একটা গাছের গুঁড়ির সঙ্গে। তার হাত পা শক্ত করে বাঁধা, আর যজ্ঞকুণ্ডের পাশের বেদির ওপর বসে আছে ঝুমুর। তার হাত দুটো
পিচ মোড়া করে বাঁধা। সে অঝরে কাঁদছে আর কাকুতি মিনতি করছে। বাবা ঠাকুর, আমাদের ছেড়ে দাও, আমরা কি করেছি, দয়া করো, ছেড়ে দাও। ভৈরব তান্ত্রিক কোনো উত্তর না দিয়ে ঝুমুরের চুলের মুঠি ধরে মুখটা উঁচু করে কপালে পরিয়ে দেয় সিঁদুরের তিলক। তারপর একটা পাত্রে কিসের যেন রক্ত, গঙ্গা জল আর মদ মিশিয়ে তৈরি একটা অদ্ভুত পানীয় জোর করে মুখে ঢেলে দেয় ঝুমুরের। তারপর বলে ওঠে, ছেড়ে দেব? তোদের নাকি ছেড়ে দেব? আজ তো বলি হবে, নর বলি। আর শুধু বলি হবে না, আজ তো আমি আমার প্রভুকে বলির রক্তের পাশাপাশি নর মাংসের ভোগ দেব। শেষের কথাগুলো বলতে বলতে ভৈরব তান্ত্রিক শয়তানি নজরে তাকায় শম্ভুর দিকে। ভয় আর্তনাদ করে ঝুমুর বলতে থাকে, আমাকে মারতে চাও মারো, কিন্তু ওকে মেরো না, ওকে ছেড়ে দাও। ভৈরব ঝুমুরের কোনো কথা না শুনে ওকে হেচড়াতে হেচড়াতে নিয়ে আসে যজ্ঞকুণ্ডের সামনে। ওর মাথাটা গলিয়ে দেয় হাড় কাঠের মধ্যে। শম্ভু প্রাণপণে চিৎকার করতে থাকে, ছেড়ে দে শয়তান, একটা অসহায় মেয়েকে হত্যা করতে লজ্জা করছে না? তোকে আজ শেষ করে ফেলবো, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। শম্ভু হাতের বাঁধন খোলার ব্যর্থ চেষ্টা করতে থাকে। এদিকে ভৈরব তান্ত্রিক হাতে তুলে নিয়েছে তার প্রকাণ্ড খাড়াটা। যজ্ঞকুণ্ডের আগুনের আলোয় চকচক করে উঠেছে সেটা। ভৈরব তান্ত্রিক নিমেষে সেটার কোপ মারল ঝুমুরের গলার ওপর। ধর থেকে মাথাটা আলাদা হয়ে ছিটকে গিয়ে পড়ল শম্ভুর পায়ের কাছে। ফিনকি দিয়ে বেরোচ্ছে কাঁচা রক্ত। শম্ভু আর্তনাদ করে ওঠে, না! ভৈরব তান্ত্রিক এগিয়ে এসে কাটা মুন্ডুটা হাতে তুলে নিয়ে ফেটে পড়ল পৈশাচিক হাসিতে। তারপর যজ্ঞকুণ্ডের দিকে এগিয়ে গেল। নিশুতি রাত নেমেছে। কাঁদতে কাঁদতে ক্রমশ নিস্তেজ হয়ে পড়েছে শম্ভু। এদিকে ভৈরব তান্ত্রিক যজ্ঞকুণ্ডের সামনে ঝুমুরের ধরটাকে টেনে এনে সেটার বুকের ওপর বসেছে। পাশে একটি তাম্রকুণ্ডের ওপর রাখা ঝুমুরের কাটা মাথাটা। তার থেকে রক্ত বেরোতে বেরোতে জমা হয়েছে ওই তাম্রকুণ্ডের ভেতর। ভৈরব তান্ত্রিক মন্ত্রোচ্চারণ করে চলেছে, আর মাঝে মাঝে মুন্ডহীন ধরটার শিরশ্ছিন্ন গলার মধ্যে ঢেলে দিচ্ছে খানিকটা করে মদ। প্রাণহীন দেহটা কেঁপে কেঁপে উঠছে মাঝে মাঝে। তারপর সে ওই তাম্রকুণ্ড থেকে এক কুশি রক্ত নিয়ে ছিটিয়ে দিল সামনে খোলা বইটার ওপর। চোখের নিমেষে বইয়ের লেখাগুলো শুষে নিল সেই তাজা রক্ত, যেন ওটা জীবন্ত। টাটকা রক্তের স্বাদ পেলে তবেই তো জেগে ওঠে ওই রক্তচরিত, আর জাগিয়ে তোলে পিশাচতন্ত্রের অধীশ্বর স্বয়ং শয়তানকে। ওই অভিশপ্ত রক্তচরিত আজ সম্পূর্ণরূপে জেগে উঠেছে। হাওয়ায় ভাসছে সেটা। বাদুরের ডানা ঝাপটানোর মতো শব্দ করে সেটার পাতাগুলো আপনা থেকে সমানে উল্টে পাল্টে যাচ্ছে। আর ওটা আপনা আপনি কুণ্ডের চারিদিকে বাতাসে ভেসে ঘুরে চলেছে।
ভৈরবতান্ত্রিক সমানে ওই তাম্রকুণ্ড থেকে রক্ত আহুতি দিয়ে চলেছে যজ্ঞের আগুনে, সঙ্গে চলেছে তার দুর্বোধ্য ভাষার মন্ত্রোচ্চারণ। কিছুক্ষণ বাদে যজ্ঞের আগুনের লেলিহান শিখা বাড়তে শুরু করেছে, ক্রমশ বাড়ছে তার উচ্চতা ও তাপ। তারপর নেমে এলো সেই কালক্ষণ। আকাশের বুকে তখন ঘন কালো মেঘ কুণ্ডলী পাকাতে শুরু করেছে, আর নিচের অগ্নিবলয় কুণ্ডলীর মতো অগ্নি ঘূর্ণি তৈরি করে ঘুরছে, যেন মেঘ আর আগুনের সমান্তরাল ঘূর্ণিতে উন্মুক্ত হয়ে গেছে দুটো ভিন্ন জগতের দরজা। তারপর কানে আসতে লাগলো বিকট দানবীয় হুঙ্কার। আজ ওই রক্তচরিত জাগিয়ে দিয়েছে মৃত্যুর অধীশ্বর স্বয়ং শয়তানকে। এরপর যজ্ঞকুণ্ডের ওপর ঘূর্ণায়মান অগ্নিবলয় থেকে বেরিয়ে এলো এক বিশালকায় দানবাকৃতি প্রাণী, যার দেহটাই তৈরি নরকের আগুন দিয়ে, মুখে নরখাদক জীবের মতো ধারালো দাঁত, মাথায় দুখানা শিং, দুহাতে ধারালো তলোয়ারের মতো নখ। তাকে দেখা মাত্র ভৈরবতান্ত্রিক চিৎকার করে বলতে লাগলো, হে প্রভু, আমি আপনার দাস। আজ আপনার ক্ষুধা নিবৃত্তির জন্য আপনাকে নর ও মাংস উৎসর্গ করছি। এই বলে সে শম্ভুর দিকে দৃষ্টি আকর্ষণ করে। সেই দানবের এক মুহূর্ত সময় নষ্ট না করে হিংস্র শিকারীর মতো সেই দানব শম্ভুর দেহটাকে তার নখে বেঁধে তুলে নেয়, তারপর গিলে ফেলে তার অগ্নিভমুখ গহ্বরে। তারপর একবার ওই রক্তচরিত আর একবার ভৈরবতান্ত্রিকের দিকে তাকিয়ে আবার মিলিয়ে যায় ওই লেলিহান অগ্নিবলয়ের মধ্যে। ধীরে ধীরে যজ্ঞের আগুন স্বাভাবিক হয়। রক্তচরিত আপনা আপনি নেমে আসে ভৈরবতান্ত্রিকের হাতে। ভৈরবের চোখের সামনে ওই বইয়ের খোলা পাতার একটি মন্ত্র অদৃশ্য হয়ে যায়, কিন্তু সেই মন্ত্রটা ফুটে ওঠে ভৈরবের শরীরের ওপর। কাল পিশাচ আজ তাকে এমন এক মন্ত্রের অধীশ্বর বানিয়েছেন, যা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বশীকরণ মন্ত্র। পৃথিবীর যে কোনো জীবকে এবার সে তার মায়া বলে বশীভূত করে ফেলতে পারবে। অট্ট হাসিতে ফেটে পড়ে ভৈরবতান্ত্রিক আর বলে, একে একে রক্তচরিতের সব অমোঘ মন্ত্রের মালিক হব আমি। আমি হব এই সদানন্দপুরের অধীশ্বর। এখানকার বোকা প্রজারা আর ওই জমিদার মশাই নরকের কীটের মতো পিষে মরবে আমার পায়ের তলায়। চারিদিকে ছড়িয়ে রয়েছে মৃতদেহের অবশেষ। শ্মশানের বুভুক্ষু শেয়ালের দল এসে চেটে খাচ্ছে তাজা রক্ত, কিন্তু কেউ জানতে পারবে না কিচ্ছু। পরের দিন গ্রামের বিভিন্ন প্রান্তে খুঁজে পাওয়া যাবে হতভাগ্যদের দেহাবশেষ, কিন্তু পাপ কোনোদিন লুকোনো থাকে না। ভোররাতে মাছের ভেড়ির থেকে ফিরছিল বঙ্কু জেলে। তাড়াতাড়ি পৌঁছানোর জন্য শ্মশানের পেছন দিকের রাস্তাটাই ধরেছিল সে। তারপর শ্মশান ভূমিতে যে দৃশ্যের সে সাক্ষী হয়েছে তা সে কাউকে বলতে পারবে না। কোনো ক্রমে লুকিয়ে বাড়ি ফিরেছে। কাকেই বা সে জানাবে? বললেও তো কেউ বিশ্বাস করবে না, আর কেই বা লড়বে? প্রতিপক্ষ তো আর মানুষ নয়, স্বয়ং মূর্তিমান শয়তান। যাই হোক, সেদিনও খবর এসেছে যে চক্রবর্তী মশাইয়ের মেয়ে ঝুমুরের দেহ পাওয়া গেছে জলার ধারে,
আর জেলেপাড়ার সুঠাম যুবক শম্ভু নিখোঁজ। রোজ দিন এইসব অপমৃত্যুর খবর শুনতে শুনতে অনন্ত ক্লান্ত হয়ে পড়েছে। জমিদার হিসেবে তার দায়িত্ব প্রজাদের রক্ষা করা, কিন্তু সে কিচ্ছু করতে পারছে না। এদিকে গ্রামের এমন পরিস্থিতি, ওদিকে চিঠি এসে গেছে পরশুদিন অজয় ফিরছে। অনন্তর বুকটা অজানা আশঙ্কায় কাঁপতে থাকে। গ্রামের মেয়ে বউরা জড়ো হয়েছে কালাচাঁদের মন্দিরের সামনে। হারু কীর্তনিয়ার বউ গান করছেন মন্দিরে। গ্রামের যা পরিস্থিতি, তাতে এখন ঈশ্বরই ভরসা। জন্ম হয়েছে যার ফাঁকে, তোমার খাদে তুমি ফোঁটা পদ্ম করে থাকে, ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। কলকাতা শিয়ালদহ স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের একটা বসার জায়গায় বসে আছে দুটো ছেলে মেয়ে। ছেলেটাকে দেখতে নেহাতি সাদামাটা, দেখলে কেউ বলবে না সে হলো সদানন্দপুরের জমিদার অনন্ত নারায়ণের একমাত্র সুপুত্র অজয় নারায়ণ চৌধুরী। চৌধুরী বাড়ির অগাধ সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী সে। যাই হোক, পাশে একটি মেয়ে মাথা নিচু করে বসে আছে। মেয়েটির নাম অরুণা। ওরা একই বিশ্ববিদ্যালয়ে পড়েছে। অজয় মেয়েটাকে বলে, তুমি চিন্তা করো না, আমি তো আছি। আমি তোমার হাত কোনো দিনও ছাড়ব না। কান্না ভেজা গলায় অরুণা বলে ওঠে, ছোটবেলা থেকেই মাকে কাছে পাইনি। বাবা তো ওই বেশিরভাগ টাকাই মদের ঠেকে আর জুয়ার দানে নষ্ট করে। বাকি যা থাকে সংসার চলে না। অনেক কষ্টে টিউশনি করে নিজের পড়াশোনা চালিয়েছি। যদিও তুমি সব সময় আমার পাশে থেকে সাহায্য করে গেছো, তবুও ভেবেছিলাম বাবাকে একা ছাড়বো না। শত হলেও বাবা তো। কিন্তু কাল রাতে যা হলো, মাত্র 2 বোতল মদের জন্য এতটা নিচে নেমে গেল যে আমার ঘরে ওই লোকটাকে ছি ছি ভাবতেও আমার ঘেন্না করে। অনেক কষ্টে আমি পালিয়ে এসেছি। আমি একটু বাঁচতে চাই। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি থাকতে তোমার কোনো ভয় নেই। আর আমার বাড়িতে গেলে বুঝবে গ্রামের লোকেরা আমাদের কতটা মানে, ভালোবাসে। আমিও তো শুধু তোমাকেই ভালোবাসি। আমার আর কে আছে বলো? আমি জানি তোমার কাছে আমি সব থেকে বেশি নিরাপদ। কিন্তু কিন্তু তোমার বাবা বাবা মশাই, তার মতো মানুষ খুব কম দেখা যায়। ওনার কাছে অর্থের থেকে মানুষের দাম অনেক বেশি। যাই হোক, চলো, ট্রেন এসে গেছে, অনেকটা পথ যেতে হবে। ট্রেনে উঠে পড়ে দুজনে। সিটে বসে ক্লান্ত মেয়েটা অজয়ের কাঁধে মাথাটা রেখে
চোখ বুজে ফেলে। ট্রেনের জানলা দিয়ে বয়ে আসছে ঠান্ডা হাওয়া। জানলার ওপারে ক্রমশ সরে যেতে থাকে কংক্রিটের জঙ্গল। চারিদিকে দৃশ্যমান হয় সবুজ প্রান্তর, দূরে সরে যেতে থাকা তাল গাছের সারি, ধানের ক্ষেত। ট্রেন ছুটে চলেছে, আর দুটো ভালোবাসার মানুষও চলেছে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, যেখানে সারা জীবন তারা একে অপরের সঙ্গী হয়ে বাঁচবে। গ্রামের পরিস্থিতির ভয়াবহতার কারণে অনন্ত ছেলেকে স্টেশন থেকে আনতে গরুর গাড়ি পাঠিয়ে দিয়েছিল। সঙ্গে পাঠিয়েছিল 6 জন লেঠেলকেও। যাই হোক, বাড়ি পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল অজয়ের। সঙ্গে অরুণাকে দেখে খানিকটা আশ্চর্যই হয়েছিল অনন্ত, যদিও পরে সবটা শুনে অজয়ের সিদ্ধান্তকে মেনে নিয়েছে সে। ঠিক হলো, যতদিন না অজয় আর অরুণার বিয়ে হচ্ছে, অরুণার সঙ্গে একজন দাসী সব সময় থাকবে। সেদিন রাতেই অনন্ত গ্রামের ভয়াবহ পরিস্থিতির কথা সমস্তটাই খুলে বলে অজয়কে, আর সাবধানও করে দেয় যাতে সে বা অরুণা দরকার ছাড়া বাড়ির বাইরে না যায়। কয়েকদিন কেটে গেল ভালোভাবেই, কিন্তু কালের মায়া বড় অমোঘ। নিয়তি যখন যাকে টানে, সে তখন নিজের অজান্তে এগিয়ে চলে মৃত্যুর চোরা স্রোতের দিকে। সেদিন অজয় তার বাবাকে বলল, বাবামশাই, আজ একটু অরুণাকে নিয়ে বেরোবো। মেয়েটা মুখে কিছু বলে না, কিন্তু একভাবে ঘরবন্দি হয়ে কারো ভালো লাগে, আর আমারও ভালো লাগছে না। একটু গ্রামে ঘুরে আসবো। তুমি চিন্তা করো না, সন্ধ্যের আগেই ফিরে আসবো। অনন্ত ভয় পেলেও কিছু বলে না। সত্যি তো, কতদিনই বা খাঁচায় বন্দি পাখির মতো ঘরের মধ্যে বসে থাকা যায়? কিন্তু কি করবে সে? যাই হোক, জল খাবার খেয়ে ওরা বেরিয়ে পড়ে গ্রাম দেখতে। হাঁটতে হাঁটতে ওরা চলে এসেছে সেই টিপাই নদীর ধারে। ভীষণ সুন্দর লাগছে। অরুণা বলে ওঠে, জায়গাটা কি সুন্দর গো, কত শান্তি, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমার বাড়িতে এসে কেমন লাগছে? কি মনে হচ্ছে সারা জীবন আমার মতো একজনের সঙ্গে থাকতে পারবো তো? কি যে বলো, তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তো ভাবতাম আমার মতো অভাগীর কপালে কি যে আছে, কিন্তু এখন সত্যিই মনে হয় কিছু তো ভালো কাজ করেছে যে তুমি আমার জীবনে এসেছো। অজয় অরুণার হাতটা ধরে। অরুণাও অজয়ের বুকে মাথাটা রেখে তাকিয়ে থাকে টিপাই নদীর কল্লোলিনী স্রোতের দিকে। আচমকাই একটা গুরু গম্ভীর কণ্ঠস্বর শুনে চমকে উঠে পেছনে তাকায় দুজনে। আলোক নিরঞ্জন! দেখে এক জটা জুটোধারী সন্ন্যাসী এগিয়ে আসছে ওদের দিকেই। তিনি বলেন, তোদের জড়ি ওপরওয়ালা বানিয়েছে, আশীর্বাদ করি খুব সুখী হ। নেই প্রভুর চরণামৃত খা। সন্ন্যাসী তার হাতের কমণ্ডলু থেকে লাল রঙের খানিকটা পানীয় ওদের মুখে ঢেলে দেন। ছেলে মেয়ে দুটো ভক্তি ভরে খেয়ে নেয়।
কিন্তু এ কি, চারিদিক এমন অন্ধকার লাগছে কেন? অচৈতন্য হয়ে পড়ে দুজনে। যখন জ্ঞান হয়, অজয় দেখে শ্মশানের একটা গাছে তাকে বাঁধা। সামনে যজ্ঞ করছেন সেই সন্ন্যাসী, আর বেদিতে তখনও অচৈতন্য হয়ে পড়ে রয়েছে অরুণা। অজয় চিৎকার করে ওঠে, কে আপনি? কি চান? আমার বাবা আপনাকে ছাড়বে না, ছেড়ে দিন আমাদের। সন্ন্যাসী হুঙ্কার করে বলে ওঠে, আমি ভৈরব তান্ত্রিক। আমার প্রভু শয়তানের অসীম ক্ষমতায় বলিয়ান আমি। কেউ কিচ্ছু করতে পারবে না আমাকে। আজ আমি রাজ রক্ত উৎসর্গ করবো আমার প্রভুকে। আর ওই মেয়েটা হবে আমার সাধনার আসন। সারা দিন কেটে গেছে। অজয় আর অরুণা বাড়ি ফেরেনি। অনন্ত পাগলের মতো সবাইকে এদিক ওদিক পাঠাচ্ছে। এমন সময় একটি লোক আসে। ওর নাম বঙ্কু। হ্যাঁ, সেই বঙ্কু যে একমাত্র সাক্ষী ভৈরব তান্ত্রিকের ওই পৈশাচিক কার্যকলাপের। এতদিন সে কাউকে কিচ্ছু বলেনি, কিন্তু যে জমিদার বাবু তাদের অন্নদাতা, তার পরিবারের ক্ষতি হয়ে যাবে দেখে আজ সে চলে এসেছে। বঙ্কু অনন্তকে সব কিছু খুলে বলে। সবটা শুনে অনন্তর বুকের রক্ত যেন হিম হয়ে আসে। সে তাড়াতাড়ি লেঠেলদের নিয়ে বেরিয়ে পড়ে শ্মশানের দিকে। এদিকে নরবলিয়ার পিশাচ আবাহনের সব কিছু জোগাড় করে ফেলেছে ভৈরব তান্ত্রিক। যজ্ঞকুণ্ডের সামনে খোলা বইয়ের হরফগুলো যেন রক্তের নেশায় চলচল করছে। অরুণার গলাটা এখন হাড় কাঠে ঢোকানো। অসহায়ের মতো অজয়ের দিকে তাকিয়ে রয়েছে সে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। ভৈরব তান্ত্রিক তার বিশালকায় খাঁড়াটা তুলেছে। এবার কিন্তু আচমকাই যেন একটা প্রচণ্ড দমকা ঘূর্ণি হাওয়া এসে ধাক্কা মেরে ফেলে দেয় ভৈরব তান্ত্রিককে। তার হাতের খাঁড়াটা ছিটকে পড়েছে দূরে। ভৈরব তান্ত্রিক টাল সামলিয়ে উঠতেই দেখে যজ্ঞকুণ্ডের সামনে একটা ধোঁয়ার কুণ্ডলী জড়ো হতে হতে তার ভেতর থেকে বেরিয়ে আসে এক নারীর অবয়ব। ভৈরব তান্ত্রিক চিৎকার করে বলে ওঠে, কমল, তুই? সেই নারীর অবয়ব বলে ওঠে, ভাবতেও ঘেন্না করছে। একসময় তুমি আমার বাবা ছিলে, এভাবে রক্তের খেলায় নেমেছো তুমি। কিন্তু আর নয়, এদের কোনো ক্ষতি আমি হতে দেব না। তুই ভুলে গেছিস এই গ্রামের লোকেদের জন্যই তোকে শেষ হয়ে যেতে হয়েছিল। আর ওই রানীমা, সেও তো তোকে আশ্রয় দেয়নি। আর তুই এই জানোয়ারদের জন্যে। জানোয়ার এরা নয়, জানোয়ার তুমি। আমার মৃত্যুর জন্য এরা নয়, তুমি দায়ী। একজন খুনির মেয়ে হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই আমার কাছে শ্রেয় ছিল। চলে যা, তুই এখান থেকে চলে যা। চলেই তো গেছিলাম, কিন্তু আমার মণিমার বংশধরকে বাঁচাতে আমাকে যে আসতেই হতো। বলি তো আজ হবে, তবে আজ
তোমার প্রভু তার ভক্তের বলি নেবে। না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কমল ভৈরবের চুলের মুঠি ধরে টেনে নিয়ে যায় যজ্ঞকুণ্ডের কাছে। রক্তচরিতের মন্ত্রগুলো আওড়াতে থাকে কমল, আর ভৈরবের গলাটা টিপে ধরে তার মাথাটাকে এগিয়ে দেয় কুণ্ডের অগ্নির কাছে। ভৈরবের মুখ দিয়ে রক্ত উঠতে শুরু করেছে। তারপর আচমকাই কুণ্ডের ভেতর থেকে বেরিয়ে আসে একটা ধারালো নখ বিশিষ্ট দানবীয় হাত। সেই হাতটা ভৈরবের মাথাটা ধরে তাকে টেনে নেয় অগ্নিকুণ্ডের ভিতরে। কমল বলে ওঠে, এ রক্তচরিতকে এমনি নষ্ট করা যায় না। একে নষ্ট করতে পারবে এমন কেউ যার নিজের কোনো শরীর নেই, কিন্তু রক্তচরিতের মায়াজাল ভাঙার ক্ষমতা আছে, অর্থাৎ আমারই মতো কোনো বিদেহী। কমল রক্তচরিতের পাতাগুলোকে ছিঁড়ে পুড়িয়ে দেয় ওই যজ্ঞের আগুনে। শেষ হয়ে যায় অভিশপ্ত রক্তচরিতের রক্তে লেখা ইতিহাস। তারপর কমল ঘুরে দাঁড়ায় ছেলে মেয়েটার দিকে। অরুণা ততক্ষণে উঠে এসে খুলে দিয়েছে অজয়ের হাতের বাঁধন। এক পাশে দাঁড়িয়ে ভয়ার্ত চোখে তাকিয়ে রয়েছে দুজনে। কমল শান্ত গলায় অজয়কে বলে ওঠে, ভয় পেও না বাবা, আমি তোমার মায়ের মতোই। আর কোনো ভয় নেই। এই গ্রাম চিরকালের মতো অভিশাপ মুক্ত হয়েছে। তোমার বাবাকে বলো কমল তার কথা রেখেছে। বিপদের সময় তাকে একা ছেড়ে যায়নি। যাও, ঘরে ফিরে যাও। ক্রমশ সেই নারী মূর্তি ধোঁয়ার আস্তরণ হয়ে মিলিয়ে যায় হাওয়ার সাথে। ইতিমধ্যে অনন্ত এসে পড়েছে। ভয় আতঙ্কে বিধ্বস্ত ছেলে মেয়ে দুটোকে উদ্ধার করে নিয়ে যায় তারা। বাড়ি ফিরে ধাতস্থ হলে অজয় সব কিছু খুলে বলে তার বাবা অনন্তকে। অনন্তর চোখ দিয়ে গড়িয়ে পড়ে জল। সে বুঝেছে কমল আর নেই। এতদিন সে জানত কমল নিখোঁজ। কখনো কখনো ভাবত যদি কোনোদিন দেখা হয় তার সাথে আবার, কিন্তু সে যে না থেকেও অনন্তর পাশেই রয়ে গেছে বোঝেনি সে। ক্রমশ রাত ভোর হয়ে আসে। সবাই শুতে চলে যায় যার যার ঘরে। অনন্ত উঠে আসে তার দোতলার ঘরে। জানলা দিয়ে চোখে পড়ছে ভোরের আলো। এ একাকিত্ব তাকে বহন করে যেতে হবে সারাটা জীবন। শুধু রয়ে যাবে এক অন্তহীন অপেক্ষা। জানলার ধার থেকে সরে আসতে যাবে, হঠাৎ করেই ওর চোখ যায় বাগানের দিকে। কে যেন দাঁড়িয়ে আছে তারই দিকে চেয়ে। ভালো করে ঠাহর হতেই অনন্তর মুখ দিয়ে বেরিয়ে আসে একটাই নাম, কমল।
তোমরা শুনছিলে আজকের গল্প রক্তচরিত। আমাদের চ্যানেল কোনোরূপ ভূত, পিশাচ, তন্ত্র, মন্ত্র ইত্যাদি যে কোনো রকমের কুসংস্কারকে কখনোই প্রশ্রয় দেয় না। আজকে যে গল্পটি তোমাদের শোনানো হলো, এই গল্পটিও সম্পূর্ণরূপেই কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তাই যে কোনো গল্প যখন তোমরা শুনবে, সেটাকে জাস্ট এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই বাঞ্ছনীয়। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। গল্পটা ভালো লাগলে লাইক করে দিও, আর একদম নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটাকে চটপট সাবস্ক্রাইব করে নাও। আর সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নিতে ভুলো না যেন। আর এই গল্পটি আসতে একটু দেরি হওয়ায় আমরা সত্যিই দুঃখিত। আমরা নিরন্তর পরিশ্রম করছি তোমাদের জন্য একদম নতুন নতুন গল্প নিয়ে আসার জন্য, কিন্তু গল্পগুলো যেহেতু সম্পূর্ণরূপেই আমাদের নিজস্ব সৃষ্টি, তাই গল্পটি যাতে তোমাদের ভালো লাগে, তাই অত্যন্ত ধৈর্য ধরে সেগুলোকে আমরা তোমাদের জন্য তৈরি করি। তবে আমরা এও চেষ্টা করছি যাতে আগামী দিনে আমরা আরও দ্রুত এই গল্পগুলো তোমাদের শোনাতে পারি। আর এই পথ চলায় তোমাদের সাপোর্টটা আমাদের সত্যি ভীষণ প্রয়োজন। পাশে থাকবে তো? আশা করি তোমরা সবাই আমাদের পাশে থাকবে, আর আমরাও চেষ্টা করে যাব তোমাদের জন্য তোমাদের ভালো লাগা নতুন নতুন গল্প নিয়ে চলে আসতে। তাহলে ভালো থেকো সবাই। আমি মৌমিতা আবারও ফিরে আসবো তোমাদের জন্য একদম নতুন একটা গল্প নিয়ে। তাই সঙ্গে থাকো আর শুনতে থাকো তোমাদের জন্য তৈরি এই চ্যানেলটি, যার নাম অশরীরী চাঁদের চা।